লাইব্রেরিতে না, পপ যেখানে মানে থাকতেন সেটা হচ্ছে পপের যে অ্যাপার্টমেন্ট ছিলেন, যে অ্যাপার্টমেন্টে ছিলেন সেই অ্যাপার্টমেন্টের ইয়েতেই হচ্ছে 4টা পেন্টিংটা চারপাশে ঝোলানো ছিল। মানে সেই সময়টাতে আবার সিস্টিন চ্যাপেলের কথাও বলা হয়, কারণ সিস্টিন চ্যাপেলেরই পপ ছিলেন জিলিয়াস টু। তো সেই ক্ষেত্রে আবার সিস্টিন চ্যাপেলের কাজ করছিলেন, দেওয়ালে ফ্রেস্কো করছিলেন হচ্ছে আপনার মাইকেল অ্যাঞ্জেলো। মাইকেল অ্যাঞ্জেলো। যার কারণে এটা নিয়ে একটা মানে কম্পিটিশন ছিল। রাফায়েল কিন্তু ছিল হচ্ছে বেসিক্যালি সবার ছোট, মানে সমসাময়িক বলা যাবে না, লিওনার্দো মাইকেল অ্যাঞ্জেলো এটা খুব বলিষ্ঠ টাইপের লোক ছিল, আর রাফায়েল ছিল হচ্ছে সবচেয়ে কনিষ্ঠ, কিন্তু বলা যায় যে বুদ্ধিমান এবং হচ্ছে নকল করতে পারতো খুব দুর্দান্ত। যার কারণে অনেকেই তাকে অপছন্দ করতো এবং অনেক সময় তাকে নিতে চাইতো না। মানে নকল করতে পারতো বলতে ইটস লাইক কপি করে ফেলতে পারতো, এতখানি দক্ষ ছিল সে, বুঝতে পারছেন? যার কারণে অনেকে ভয় পেত। ভয়ের কারণে বেসিক্যালি কেউ তার স্টুডিওতে মানে অন্য কেউ স্টুডিওতে ইনভাইট করার যে বিষয়টা, যে আসো মানে স্টুডিওতে আসো, সেটা করতে চাইতো না। তো সেই ক্ষেত্রে ওই যেই সময়টা বেসিক্যালি সময়টা হচ্ছে 1510 থেকে 1511, ওই 1510 থেকে যে 1511 যে সময়কাল, ওই সময়টাতে সিস্টিন চ্যাপেলের কাজও কিন্তু রাফায়েল মাইকেল অ্যাঞ্জেলো করছিলেন। তো সেটার প্রেক্ষাপটটাও কিন্তু এই স্কুল অফ অ্যাথেন্সে উনি কিন্তু রিপ্রেজেন্ট করেন। তো একটু বুদ্ধিমত্তার ব্যাপার আছে, মানে নাই যে তা না, মানে টোটাল ব্যাপারগুলোর মধ্যে দিয়ে প্রতিদ্বন্দ্বীর ব্যাপার থাকে, প্লাস হচ্ছে আবার গুরু শিষ্যের ব্যাপার থাকে, বা রিসপেক্টেবল জায়গাতেও যে মানুষ রিপ্রেজেন্ট করে সেটাও কিন্তু বোঝা যায়। কিন্তু আমাদের এখানে কি হয় যে আপনার থেকে কেউ ভালো ছবি আঁকে, তাহলে খুব আপনি হয়তো তাকে দেখতে পারেন না, নয় যে 10 জন মিলে গসিপ করলেন ভালো ছবি আঁকে, আর দূর ভালো ছবি আঁকে না, টিচাররা তাকে বেশি মাত্রায় সাপোর্ট দেয়, আমাকে দেয় না, তাই ও ভালো ছবি আঁকে। এরকম অনেক ধরনের অজুহাত, অনেক ধরনের ব্যাপার থাকে। এবং কতখানি মানে নর্মালি যেটা হয়, দুইটা দিকেরই সমস্যা আছে। ভালো যে ছবি আঁকে তারও সমস্যা আছে, ভালো যে ছবি আঁকে না তারও সমস্যা আছে। যে ছবি আঁকে না তাকে আসলে তার মতো করে কেয়ার করে যে উঠায় নিয়ে আসার যে প্রেক্ষাপট, সেটা বলবো যে আমাদের সারাউন্ডিং এর সিনিয়র থেকে শুরু করে টিচারদের একটা অদক্ষতার ব্যাপার আছে। মানে খারাপ কাজ করে মানে তার একটা নেগলেসি ব্যাপার, তুমি কাজ করো না মানে তুমি কোনো কাজ করো না, বাট তাকে যে তাকে তার মতো করে উঠায় নিয়ে আসার ব্যাপারটা, সেটাকে মোটিভেশন করার ব্যাপারটা খুব কম। যদিও বা মোটিভেট করার একটা সেক্টর আমাদের ইউনিভার্সিটিতে অবশ্যই আছে, কিন্তু মোটিভেট করে কিনা আই ডোন্ট নো। মানে আপনাদের বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে একটা কাউন্সিলিং হওয়ার কথা, বা কাউন্সিলিং হওয়ার জন্য একটা কমিটি আছে। আমি জানি না আপনারা জানেন কিনা, মানে আমি জানি আর কি, যতটুকু সম্ভব একটা কমিটি আছে, এবং সে কাউন্সিলিং করা বা টিচাররা যেন আপনাদের সেরকম বিভিন্ন প্যান্ডামিক টাইম ছাড়াও কিন্তু আমাদের অনেক ধরনের সামাজিক জটিলতার মধ্যে দিয়ে আমরা কিন্তু যাই, ফ্যামিলিগত কারণও হতে পারে, তারপরে সোসাইটির সোশ্যাল সার্কামস্টেন্সের ব্যাপারটাও হতে পারে, ইকোনমিক্যাল ব্যাপারটাও হতে পারে। সবকিছু মিলাই একটা ইউনিভার্সিটি যখন একটা স্টুডেন্ট আসে, সে কিন্তু বলা যায় একটা ফ্যামিলি ছেড়ে আসে, সবাই কিন্তু ঢাকাতে থাকে না। তো সেই দিক থেকে তাকে মোটিভেট করা বা কাউন্সিলিং করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ওটা মনে হয় খুব একটা বেশি করে কিনা আমি ঠিক জানি না, মানে আমার চোখে পড়েনি এ পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আমি বলছি আর কি, যে সবকিছু মিলিয়ে একটা দুটা পক্ষেরই একটা জটিলতা আছে। তো ওই জটিলতার কারণে কেউ কাউকে রিপ্রেজেন্ট করতে চায় না, যে আপনার বন্ধু বা আপনার ইয়েতে। এবং থিওরির ব্যাপারটা যদি আপনি খেয়াল করে দেখেন, আমি থিওরি যদি পড়াই, আমি বলি যে সবাইকে গ্রুপ ওয়ার্ক করতে, নট অনলি সিঙ্ক। দেখবেন নোট করার প্রেক্ষাপটটা আগে খুব বেশি মাত্রায় ছিল। সালটা আমাদের সময় সবচেয়ে বেশি ছিল, মানে সেই 14 বছর আগের নোট আমরা নিজেরাও পড়েছি। মানে কারণ পড়ার প্রেক্ষাপটটা এরকম ছিল যে একই রকম সিলেবাস, একই রকম লেখা, প্রতিবারই একই রকম প্রশ্নের রিপিটেশন করা। তো যার কারণে ওই প্রশ্নর যে প্রশ্ন আসবে, ওই গুপ্ত যুগ আসবে, ওই রেনেসা আসবে, ওই ওটা আসবে, ওটা এরকম প্রশ্ন আমাদের ওটা পড়িয়েছিল স্যার।
এটা নোট করে দিয়েছে, তো নোট ওই একটা নোটেই পরম্পরায় চলতে থাকো, যে ভালো করতে হবে ওই নোটটাই চারপাশে চলতো। তো সব দিক মিলিয়ে বলা যায় যে যে ভালো করে সে শুধু নিজেই ভালো করতেছে, আরেকজনকে ভালো করার ব্যাপারটা নাই। কিন্তু আমার কাছে মনে হয়, আমি তো একবারে ব্যাক বেঞ্চের একটা স্টুডেন্ট ছিলাম, তো আমার কাছে এটা মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার যারা খারাপ তাদেরকেও উঠায় নিয়ে আসা। মানে আমি ওটার কথাও চিন্তা করি, কেন চিন্তা করি, কারণ গ্রুপ স্টাডিটা খুব গুরুত্বপূর্ণ। গ্রুপ স্টাডিতে লাভ যেটা হয়, ভালো স্টুডেন্টরা ভালো, মানে আপনি আপনার লেখাটা লিখছেন, আপনার লেখাটার মতো করে আরেকজন কেউ লিখতে পারবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো জানা থাকলে একটা খারাপ স্টুডেন্টও কিন্তু সে লিখতে পারে, মানে খারাপ স্টুডেন্ট লিখতে পারে বলতে সে জানে না বলে সে লিখতে পারে না। তো টোটাল ব্যাপারটা এই যে গল্প আকারে পড়া বা ন্যারেটিভলি পড়ানোর পিছনে একটা মাত্রই কারণ হচ্ছে যে আপনারা যদি গল্প আকারে পড়তে পারেন বা বুঝতে পারেন, তাহলে যেটা হয়, যেটা মনে থাকে বেশি। কিন্তু অ্যাজ ইট ইজ একটা থিওরি বই নিলাম আর রিডিং পড়ে গেলাম, এতে আসলে আপনি অনেকেই হয়তো আপনি ধরতে পারছেন কিন্তু আরেকজন ধরতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, এটা গ্রুপ স্টাডি করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আপনাদের সাল ব্যাপারটা কিন্তু নেই, মানে সালের ব্যাপারটা গতবারে যদি আপনি প্রশ্ন দেখেন হয়তো চেঞ্জ থাকে, ইমেজগত চেঞ্জ থাকে, একই রকম প্রশ্ন হয় না, কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে সাল ভিত্তিক ব্যাপারটা উঠে গেছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা চলে আসছে। পাশাপাশি মানে কোথায় কোন আর্টিস্ট জন্ম নিল, সে কবে বিখ্যাত হলো, ইজ নট, মানে এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ সেটা আমার কাছে যেটা হচ্ছে যে আপনার মানে তার আর্ট ওয়ার্কটাকে নিয়ে আপনি যখন ডিসকাশনটা করবেন, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সেই দিক থেকে আমি বলবো যে গ্রুপ স্টাডি ছাড়া, মানে আপনারা শেয়ার করা ছাড়া এতে অন্য কিছু করা যাবে বলে আমার মনে হয় না। তো সেই ক্ষেত্রে দেখবেন নোটের ব্যাপারটা উঠে গেছে, মানে কেউ জানে না যে কি আসবে, কি হতে পারে, কারণ আপনাদের যে একটা প্রশ্ন থাকে ইমেজ ভিত্তিক থাকে। গতবারে মনে হয় আপনার প্রায় 30টা না 36টা মতো ইমেজ ছিল, শুধু প্রশ্নের মধ্যেই ইমেজ ছিল। তো শুধু ইমেজ ভিত্তিকই প্রশ্নগুলো হয়, মানে ইমেজ দেখে আপনাকে অ্যান্সার করতে হবে। তো সুতরাং নোট করে বেসিক্যালি আপনি বলতে পারবেন না বা কি হবে বা কি হতে যাচ্ছে, তো সেটা একটা ফ্যাক্ট। তো সেই দিক থেকে বলবো যে বুঝতে পারলে খুব ভালো। আর একটা জিনিস হচ্ছে যে আপনাদের মধ্যে কাউকে মনে হয় একটু রেকর্ডিং এর দায়িত্বটা নিতে হবে, না হলে আমার কাউকে আমার আগের স্টুডেন্টদের ইনভাইট করতে হবে একজনকে, যে আমার মাঝে মাঝে হেল্প করতো। কারণ হচ্ছে আমি রেকর্ড অপশনে গিয়ে বারবারই দেখছি যে একই কাজই হচ্ছে, সাউন্ড হচ্ছে না, মানে আমার এটাতে কোথাও ঝামেলা ক্রিয়েট হচ্ছে, আমি সেটা নিজে বুঝতে পারছি না। মানে এটা একটা বড় প্রবলেমের জায়গা। তো অনেকে হয়তো বা ক্লাস করতে পারছেন না, বা কিছু যান্ত্রিক জটিলতাও থাকে। যেমন আমার গতকালকে যেটা হয়েছে, ঝড় বৃষ্টি হলে এখন চলে যায়। আর আমার আইপ্যাড থাকার কারণে যেটা হয়, আমার ওয়াইফাই দিয়ে চলতে হয়, মানে ইটস নট লাইক দিস ডাটা দিয়ে চালানো কোনো হচ্ছে না আর কি। যাই হোক, তো সেই ক্ষেত্রে কেউ কি সেরকম কোনো দায়িত্ব নিতে পারবেন কিনা? মানে ডেস্কটপ থাকলে বা ল্যাপটপ থাকলে সেটা খুব ইজিলি করা যায়, রেকর্ডটা করা যায়। আর না হলে আমার পরবর্তী ক্লাসে, মানে আমার বিগত স্টুডেন্টকে আপনাদের এখানে হচ্ছে যে ওকে ইনভাইট করে রাখতে হবে আর কি। মানে আমি তার সাথে কথা বলেছিলাম আর কি, হয়তো চিনেন মনে হয়, আমার ডিপার্টমেন্টেরই প্রিন্ট মেকিং এর নইম না, মানে ও আপনাদের 2 ব্যাচ সিনিয়র মেবি। তাকে আমি বলে রেখেছিলাম যে ওকে ইনভাইট করলে ও হয়তো বা সেই রেকর্ডের দায়িত্বটা নিবে আর কি, কারণ আমার এই জটিলতাটা ক্রিয়েট হচ্ছে। আর যদি আপনাদের মধ্যে হয় সেটা আমার আরো বেশি ভালো হয়। আর প্রিভিয়াসে আমার কিছু রেকর্ড, যেগুলো গত ক্লাসগুলোতে রেকর্ড যেগুলো ছিল, সেগুলো দিয়ে বেসিক্যালি লাভ নেই এই কারণেই বলবো, কারণ আমি যা পড়াই প্রতিনিয়তই নতুন করে ইনফরমেশন ক্রিয়েট করি, গ্যাদার করি, মানে নতুন করে জানি, প্রতিবারে নতুন করে জানি। আগেরটাও থাকে কিন্তু আরো নতুন নতুন ব্যাপারটা থাকে, তো যার কারণে হয়তো অনেক কিছু মিসিং থাকতে পারে। আপনাদের মধ্যে কি কোনো এরকম কোনো ব্যবস্থা কি আছে, মানে জি কেউ স্যার, দায়িত্ব নিতে পারবেন কি? স্যার আমি পারবো।
সাহেব পারবেন? স্যার। আচ্ছা, তাহলে আজকে কি করতে পারবেন না নেক্সট ক্লাস থেকে? স্যার এটা নেক্সট ক্লাস। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে তাহলে সাহেব আপনি সেই দায়িত্বটা নিয়ে একটু রেকর্ডটা করলে যেটা করবেন সেটা হচ্ছে যে আমাকে আমাদের যে গ্রুপটা সেই গ্রুপের মধ্যে দিয়ে পাঠান। হ্যাঁ, গ্রুপের মধ্যে পাঠালে যেটা হবে, যারা ক্লাস করতে পারছে না, কিন্তু পার্সেন্টেজ আবার বলে রাখি, আপনাদের পার্সেন্টেজ গুলো কিন্তু আমি প্রতিনিয়তই মানে স্ক্রিনশট নিয়ে রাখি। তো যার কারণে যেটা হয় যে আপনাদের যাদের পার্সেন্টেজ নাই বা যারা অনলাইনে ক্লাস করতে পারছেন না, তারা কিন্তু ইন ফিউচারে পরীক্ষা দিতে গিয়ে আটকে যাবে। এটা আপনার ফ্রেন্ড বা যারা আছে তাদেরকে বলে দিবেন, না হলে কিন্তু এটা মুশকিল। হয়তোবা ক্লাস করার ব্যাপারটা সবার ক্ষেত্রেই সমান, তো সেই দিক থেকে বলবো যে ক্লাস করার অধিকার সবারই আছে, সেটা করুক, কিন্তু পার্সেন্টেজ পাওয়ার অধিকারটা আবার একটু কম হয়। সেই দিক থেকে মানে আপনারা যারা কষ্ট করে ক্লাস করছেন আর যারা করছে না, তারা বসে বসে আরাম করবে, সে আরামের ব্যাপারটা যেন না হয় আর কি। আরাম করার ব্যাপারটা বলছি এই কারণে, অনেকে ইচ্ছেকৃতই ক্লাস করেন না, ভালো লাগে না তাই করেন না। ওই যে পূর্বের ধারণা, থিওরি ক্লাস করতে ভালো লাগে না বা থিওরিটা খুব ইন্টারেস্টিং না। তো যাই হোক, অনেকের কাছে সেটা মনে হতে পারে, কিন্তু আপনাদের কাছে কেমন মনে হয় আমি ঠিক জানি না। মনে হয় খারাপ লাগার কথা না, যদি না কোনো ইনফরমেশন থাকে তাহলে সেই জায়গাতে খারাপ লাগে না, কিন্তু যখন ইনফরমেশন থাকে না, বোর লাগে তখন সবচেয়ে বেশি। যাই হোক, তো সবাইকে যারা আছেন সবাইকে ক্লাসে আসার জন্য, খারাপ লাগলো টিচার সবসময় সবার মতো করে হয় না, মানে থাকে না, পছন্দের ব্যাপার থাকে, একটা ব্যাপার অবশ্যই থাকে। ওই টিচার ভালো লাগে তো সেই টিচার ভালো না, না থাকলেও কিছু মানে বাধ্যবাধকতা যেটা নিয়ম থাকে সেগুলো করতে হয়। তো আপনারা, আমি আশা করি যে আপনারা করবেন, আপনাদের নিজের তাগিদে করবেন, নিজের স্বার্থে করবেন, অন্যের স্বার্থে না, নিজের স্বার্থে ক্লাসগুলো করলে সেটা আপনাদের জন্য বেটার। কারণ দিন শেষে আমারই খুব খারাপ লাগে ওই ক্ষেত্রে খারাপ লাগে যে যখন দেখি পার্সেন্টেজ থাকে না, আমার স্টুডেন্ট পার্সেন্টেজ নাই, ক্লাস করতে পারছে না, কি করবে। যেমন গতবারের ইয়েতে স্কালচার ডিপার্টমেন্টের বলে রাখে, অনেকেই মানে ক্লাস করেননি, সে জানে না ক্লাস করতে হবে কি করতে হবে, বা সে আমাকে জানায়ও না। লাস্ট পর্যন্ত আমি আমার মতো করে নোট মানে মানে নোটেড করে দিয়েছি, নোট অফ অবজেকশন জানিয়ে দিয়েছি যে অনলাইনে ক্লাস করে না, আমি থিওরি ক্লাসের রেকর্ডগুলো পাঠিয়েছি, হয়তো সেটা যদি সে দেখে থাকে তাহলে হয়তো সেটা তার জন্য ভালো, কিন্তু জানা থাকবে। কিন্তু তাকে আমি মানে সেই এক্সামের জন্য অ্যালাউ করতে পারি না। তখন সেখানে বসলো, সবই কঠিন লাগলো, কিন্তু লাস্ট পর্যন্ত দেখি যে যখন পরীক্ষা দিতে পারছে না তখন খুব খারাপ লাগে। তো সেই ক্ষেত্রে খারাপ লাগার ব্যাপারটা আমি বুঝি, কিন্তু আপনারা যদি আরেকটু বোঝেন তাহলে মনে হয় এটা আপনাদের জন্যই ভালো। যাই হোক, আমরা আজকে স্কুল অফ অ্যাথেন্সটা, গত ক্লাসে আমরা স্কুল অফ অ্যাথেন্সটা নিয়ে আলোচনা হয় না, আজকে আমরা স্কুল অফ অ্যাথেন্সটা নিয়ে শুধু আলোচনা করব। একটু ডিটেলসে যদি আলোচনা করা যায় সেটা সবচেয়ে বেশি ভালো। অনেক কিছু আসলে মানে মিস হয়ে যায় বা অনেকেই সেটা থাকেন না, একটু যদি পড়ে থাকেন, যেমন দেবা যদি বলছিলেন যে কথাটা, এটা হয়তো উনি দেখেছেন বলে সেই প্রশ্নগুলো করছেন। আমার মনে হয় সবারই কিছু কিছু প্রশ্ন আছে এবং প্রশ্ন থাকাটা খুব গুরুত্বপূর্ণ। সামনে একটা আপনাদের বলে রাখি, একটু প্রিপারেশনটা যেটা নেওয়া ভালো। সামনে হয়তো আমি একটা এক্সাম নিতে পারি, আপনাদের বলবেন এত তাড়াতাড়ি আবার কিসের এক্সাম, যতটুকু পড়ানো হবে তার ভিত্তিতে একটা এক্সাম নেওয়া হবে। সেই এক্সামটা কি সেটা এক্সামের সময় বলা হবে, কিন্তু মানে প্রিপারেশনটা এরকম হওয়া উচিত যে যতটুকু পড়ানো হচ্ছে তার উপরেই বেস করে আপনাদের এক্সামটা হবে, তাহলে বোঝা যাবে যে আপনারা কতখানি আসলে পড়ছেন বা কি। ঠিক আছে, যাই হোক, আমরা একটু ইয়েতে যাই। আচ্ছা, আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা মানে টোটাল স্লাইডে না গিয়ে আমি গুগল ইয়ে থেকে দেখাচ্ছি স্কুল অফ অ্যাথেন্সের ব্যাপারটা। আচ্ছা, যেটা হচ্ছে যে যে প্রশ্নটা করেছিলেন এটা হচ্ছে যে আপনার স্কুল অফ অ্যাথেন্সে যেটা 1510 থেকে 1511 মধ্যে দিয়ে এই চিত্রকর্মটি করা। যদিও আমি সালটাকে মানে লেখার ক্ষেত্রে খুব গুরুত্ব দেই না, কিন্তু তারপর আপনাদের জানা থাকাটা ভালো। গুরুত্ব না দেওয়া মানে হচ্ছে যে আপনার জন্ম কবে বা সাল কবে সেটা জানবেন না তা ঠিক না,
কিন্তু আমি বলছি যে এতগুলো সাল, এতগুলো মনে না রাখাটা, মনে রাখাটা একটু খুব কষ্টদায়ক ব্যাপার। সেই ক্ষেত্রে আমি ওইটাতে রিল্যাক্স, কিন্তু আমার কথা হচ্ছে জানার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেগুলো জেনে থাকা অবশ্যই উচিত। অন্তত না এক্স্যাক্টলি বলতে পারলেও একটা ধারণা থাকা উচিত যে কত সালের দিকে ব্যাপারটা আসলে ক্রিয়েট হচ্ছে। তো সেই কিছু পাঠাচ্ছেন না, সবাই তো দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার। কেউ কি মেসেঞ্জারে কি নক করছে কোনো কিছু? কেউ ঢুকছে না এমন কোনো কিছু আছে? স্যার আগে মনে হয় দিয়েছিল স্যার মেসেজ। আচ্ছা আচ্ছা, যাই হোক, যে কথা ছিলাম সেটা হচ্ছে যে সালটা ওই কারণে খুব হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার হচ্ছে যে ওই সময়টাতে রিলিজিয়ান পার্সপেক্টিভরা থেকে যদি আমরা জানি যে ওই সময় রিলিজিয়ানের দিক থেকে ক্যাথলিক বা এরা খুব বেশি মাত্রায় শক্তিশালী ছিল। মানে শক্তিশালী যেটা হচ্ছে যে ইকোনমিক্যাল দিক থেকে বলেন আর পলিটিক্যাল অবস্থানের দিক থেকে বলেন, এরা প্রচন্ড মানে ধর্মটা বেশ প্রভাবের ব্যাপার ক্রিয়েট করে। যার কারণে পেট্রোনাইজের বিষয়টা আমি বলেছিলাম যে দুটা শ্রেণী সবচেয়ে বেশি করত, সবচেয়ে বেশি। এক আমরা দেখতে পাই হচ্ছে রাজা শ্রেণীটা খুব একটা বেশি না দেখতে পারলাম, মার্চেন্টাইজারদের শ্রেণীটা সবচেয়ে বেশি পেট্রোনাইজ করতো, আর তার থেকে বেশি পেট্রোনাইজ করতে হতে চার্চ ভিত্তিক। যার কারণে ধর্মের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ওই সাইডে। তো সেই দিক থেকে পপ যে জুলিয়াস টু, উনি খুব মানে চিন্তা করলেন যে ওনার যেই কক্ষ, যেটা হচ্ছে যে উনি যেই অ্যাপার্টমেন্টে বসবাস করেন, মানে চার্চের যে অ্যাপার্টমেন্টে বসবাস করেন, তিনি সেই কক্ষে এরকম 4টা ছবি আঁকাবেন এবং এই ছবিগুলো রাফায়েলকে দিয়ে আঁকাবেন, এবং কি হবে বা কি মানে উনি চান সেটাও কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় ছিল, যে উনি চান যে স্কুল অফ মানে ফিলোসফি, পোয়েট্রি, ল, জাস্টিস, এগুলো হচ্ছে যে মানে টোটাল ব্যাপারটা যেন ছবির মধ্যে দিয়ে উঠে আসে। আর পুরো ব্যাপারটা যখন কনসার্ন করা হয় তখন রাফায়েল নিজ দায়িত্বে সেগুলোকে মডিফাই করেন, মানে নিজের মাথাটাকে খাটিয়ে একটা মানে পেইন্টিং করার যে বিষয়টা সেটা ক্রিয়েট করেন। এখন মজার বিষয় হচ্ছে যে আমি একটা আইডিয়া দিতে পারি বা আইডিয়া আমি বলতে পারি যে আমি এই জিনিস চাই বা এটা যেন থাকে, তারপরেও আর্টিস্ট কিন্তু তার বুদ্ধিমত্তার যে ব্যাপারটা সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো মজার বিষয় হচ্ছে যেটা হচ্ছে যে অনেকগুলো যে ব্যাপার, সেটার মধ্যে হচ্ছে প্রথম যে ব্যাপার হচ্ছে আর্কিটেকচারাল যে ভিউটা, মানে এই যে আর্চের মতো যে ব্যাপার, সেগুলো হচ্ছে সব ক্লাসিক্যাল পিরিয়ডেই কিন্তু মানে গ্রিক ক্লাসিক্যাল পিরিয়ডের যেই ঘটনাটা আপনারা পড়ে আসছেন মনে হয়, রোমান এবং গ্রিক এবং রোমানের যেই ক্লাসিক্যাল যে ধারাগুলো সেগুলো কিন্তু এখানে সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে স্কুল অফ অ্যাথেন্স, মানে আমার কাছে মাঝে মাঝে খুব মানে ইন্টারেস্টিং লাগে এই ক্ষেত্রে যে আমরা যেটা ধরি যীশু খ্রিস্টের পরবর্তী সময় থেকে আমরা শুরু করেছি, মানে মডার্ন ব্যাপারগুলো যে ক্রিয়েট হওয়ার যে বিষয়টা আরো অনেকটা পরে মডার্ন হয়, কিন্তু এই যে যীশু খ্রিস্টের পর থেকে ঘটনাগুলোকে আমরা সবচেয়ে বেশি মাত্রায় গুরুত্ব দিই। তার আগের সময়টা এত বেশি গুরুত্ব সম্পূর্ণ হয়ে ওঠে না বা আমরা গুরুত্ব দেই না, কিন্তু তার আগে একটা অ্যাথেন্সে বিশাল বড় একটা স্কুল কিন্তু ক্রিয়েট হচ্ছে। এটা কিন্তু সেই গল্পই, মানে অ্যাথেন্সে যে মানে খ্রিস্টের জন্মের পূর্বে আরো মানে প্রচুর পরিমাণে ফিলোসফার থেকে শুরু করে জ্ঞানী লোক প্রচন্ড পরিমাণে ছিলেন, সেটা কিন্তু পূর্বের কিছু বই থেকে কিন্তু বোঝা যায়। আর একটা মজার বিষয় হচ্ছে প্লেটোর সেই সময়টাতে কিন্তু একটা স্কুল ছিল, জানেন কি না এটা? প্লেটোর স্কুলটাতে যেটা সবচেয়ে বেশি মাত্রায় মানে স্কুলিং সিস্টেম ছিল প্লেটোর ওই সময়টাতে, সেটাতে শিক্ষা যেটা দেওয়া হতো সেটা হচ্ছে যে মেন ফিলোসফিক্যাল যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে কি করে মরতে হয় তার শিক্ষাটা দেওয়া হতো। এটা খুব ইন্টারেস্টিং পার্ট, মানে কি করে আবার মরতে হয় এটা আবার কি ধরনের ব্যাপার, এটা পরে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর যদি আপনি খেয়াল করে দেখেন, কোনো সাউন্ড
অন হয়ে আছে। স্যার আপনাকে ইন্টারাপ্ট করবো না, দুঃখিত স্যার, হচ্ছে একজন জয়েন করতে চাচ্ছে, হ্যাঁ, বুঝি নাই। একজন জয়েন করতে চাচ্ছে। একজন জয়েন করতে চাচ্ছে, জি, কোথায়? সুস্মিতা মিম। আর তো কেউ না। না স্যার। আচ্ছা, যে কথাতে ছিলাম, সেই ফিলোসফিটার কিছুটা মানে বোঝা যায় আপনি যখন হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যখন ফিলোসফি ব্যাপারটা ক্রিয়েট হয়। রবীন্দ্রনাথ ঠাকুর যেই উদ্দেশ্যেও একই জিনিসে বলেছিলেন, সেটা কিন্তু তার ওই যে রিসার্চ, মানে টোটাল মানুষ যখন জ্ঞানী হয়, সে কিন্তু পূর্বের একটা ধ্যান ধারণা বা পূর্বের যে লেখনী থাকে বা জ্ঞানগুলোকে মানুষ শেয়ার করে, তার থেকে ধারণা নিয়ে নিজের একটা মতবাদ ক্রিয়েট করে। এটা একটা জার্নি, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুরের ফিলোসফি যেটা ছিল, সেটা হচ্ছে কি করে মরতে হয়, কি করে বাঁচতে হয় আমাদের এই অঞ্চলের লোকরা জানে, এটা কিন্তু বলছিলেন একটা বইতে। তো সেই জায়গাতে কি করে মরতে হয়, কি করে বাঁচতে হয়, ব্যাপারটা এরকম যে দেখেন শীতকালের একটা বিশাল বড় ফ্যাক্ট এই অঞ্চলে দেখা যায়। দেখবেন যে শীতকালে দেখবেন যে সব গাছ পাতা হচ্ছে ডরমেন্সি পিরিয়ড ক্রিয়েট হয়, যে সব গাছের পাতা ঝরে যায়, শুধু গাছটাই থাকে। আবার যখন বর্ষা সিজন আসে, যখন বৃষ্টি পড়ে, তখন কিন্তু নতুন করে আবার উজ্জীবিত হতে শুরু করে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার, এটা একটা বিশাল বড় ঘটনা। এই প্রকৃতি থেকে নেওয়া বা প্রকৃতি থেকে যে জ্ঞান অর্জন করা, জ্ঞানের যে ভান্ডার, এই প্রকৃতির ব্যাপারটাই কিন্তু মানুষের মধ্যে কিন্তু খুব কিছুটা সময় বা কিছুটা সময় ধরে মানুষ কিন্তু কিরকম শীতকালের মতো হয়ে থাকে, মানে একদম জরাজীর্ণ, মানে কোনো তার সজীবতা নাই। কিন্তু বর্ষা সিজন আসলেও মানুষের মধ্যে কিন্তু এই ধরনের সজীব ব্যাপারটা ক্রিয়েট হয়, যেটা খেয়াল করলে আপনি দেখতে পারবেন। দেখবেন যে শীতকালে আপনি খুব রুগ্ন শুকনো এরকম একটা জরাজীর্ণ অবস্থায় থাকে, কিন্তু বর্ষা সিজনটা কিন্তু ওরকম যায় না। তো মানুষের এই টাইমের বা মানুষের যে এরকম সময়ের মধ্যে ভালোর পরে মন্দ, মন্দর পরে আবার ভালো, ব্যাপারটা কিন্তু রিপিটেশন ক্রিয়েট হয়। তো এটা প্রকৃতির থেকেই বেসিক্যালি নেওয়া। তো এরকম একটা ব্যাপার কিন্তু প্লেটোর স্কুলিং এর ব্যাপার থেকেও ছিল। তো ফিলোসফির দিক থেকে এটা খুব স্ট্রং আমার কাছে যেটা মনে হয়, যে আগের সময়টা অনেক আধুনিক এবং দিক দিয়ে অনেক আধুনিক হলেও, প্রযুক্তির দিক দিয়ে আধুনিক হলেও, সেটা খুব ভালো জায়গাতে গিয়ে ক্রিয়েট হয়নি, বরঞ্চ খারাপ দিকগুলোতে সবচেয়ে বেশি মাত্রায় আমরা সেগুলোকে প্রয়োগের বিষয়টা লক্ষ্য করে থাকি। তো যাই হোক, সেটা আলাদা একটা জিনিস। তো সেই দিক থেকে দেখবেন, খেয়াল করে যদি দেখেন যে দুইটা দিকের কথা, মানে যদি কম্পোজিশনের যদি আর্চের ব্যাপারটা যেমন আছে, আর একটা হচ্ছে সিমেট্রিক একটা বিষয় আছে। আর্কিটেকচারের ভিউটা হচ্ছে পুরো ক্লাসিক্যাল আর্কিটেকচার, মানে ক্লাসিক্যাল মানে হচ্ছে গ্রিক আর্কিটেকচারাল যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এবং কম্পোজিশনের দিক থেকে দেখবেন মিডলেই দুটো ফিগারকে যেটা দেখা যাচ্ছে, আমি পড়ে এই কম্পোজিশনে মেন যেই ছবিগুলো বা সাবজেক্টের মূল বিষয়বস্তু বা ফিগারগুলোকে সাজানো হয়েছে ঠিক তাদেরকে কেন্দ্র করে, এই দুজনকে কেন্দ্র করে ফিগারগুলোকে কম্পোজিশন ওইভাবে সাজানো। তো এটা স্কুল অফ অ্যাথেন্স মানে নাম হলো, কিন্তু এর অ্যাকচুয়ালি নাম যেটা, সেটা হচ্ছে ফিলোসফি, তাই তো? এই ফিলোসফির ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ ধর্মের আগে ফিলোসফিটা প্রথমে আসছে, মানে ধর্মটা কিন্তু পরে আসছে। ধর্ম ব্যাপারটা পরে আসার পিছনের ব্যাপারটা আমি একটু সামান্য ধারণা দিই। সেটা হচ্ছে যে ফিলোসফির দিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে ভাবতত্ত্ব আর একটা হচ্ছে বস্তুতত্ত্ব, মানে বস্তুবাদ এবং ভাববাদ। প্রথম কিন্তু আসে হচ্ছে বস্তুবাদ, মানে বস্তুবাদের কথা হচ্ছে পৃথিবীর প্রতিটা জিনিসে আপনার ক্ষয় আছে,
বুঝতে পারছি, প্রতিটা জিনিসের ক্ষয় আছে এবং সেটা একটা সময় গিয়ে কি হবে, বিলুপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে বস্তুবাদের থিওরি, মানে কোনো কিছুরই এক্সিস্ট মানে করে না, মানে একবার সারা জীবন এক্সিস্ট করবে সেরকম কোনো ধারণা নেই। যখনই ভাববাদ আসলো তখন এরা ক্রিয়েট করলো যে না, একটা জিনিসের কোনো মৃত্যু নেই, সেটা হচ্ছে কি, সোল বা আত্মা। এবং আত্মা তুষ্টি বা আত্মাকে যা তৈরি করেছে বা এই আধ্যাত্মিক স্পিরিচুয়াল ব্যাপারটা উনি সবচেয়ে বেশি বিলিভ করতেন, সেই ব্যাপারটা থেকে ভাববাদের ব্যাপার ক্রিয়েট হয়। যখন এই আত্মার ব্যাপার আসছে তারপর থেকে এটা নিয়ে একটা কি শুরু হলো, গড এবং গডেসকে নিয়ে একটা টানা হেঁচড়া শুরু হলো, যার কারণে পূজা বলেন, আর্চনা বলেন বা কাউকে বিলিভ করা বলেন, এই ব্যাপারটা আস্তে আস্তে ক্রিয়েট হতে শুরু করে এবং ধর্মের ব্যাপারটাও তখন থেকেই শুরু হয়। কিন্তু তার আগে বস্তুবাদ মানে ভাববাদের আগে বস্তুবাদের সৃষ্টি, বস্তুবাদের সময় কিন্তু এই ধর্মের ব্যাপারটা ছিল না, তখন বেসিক্যালি লজিক দিয়ে মানুষ কথা বলতো। তো যাই হোক, সেই জায়গা থেকে এই স্পিরিচুয়াল জায়গা থেকে যেহেতু প্লেটো কথা বলতেন এবং স্পিরিচুয়াল দিকটা অনেকটা কি একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের, মানে সেটা লজিক আছে এবং লজিক নেই, একটু অ্যাবস্ট্রাক্ট প্রচন্ড পরিমাণ। তো সেই ব্যাপারটার কারণে প্লেটোর দেখবেন একটু আঙ্গুলের যে কিছু মানে হেভেনকে চিহ্নিত করি বা স্বর্গকে চিহ্নিত করি বা গড কোথায় থাকে, ছোটবেলা থাকতে আমরা আকাশের দিকে দেখে, মানে গড উপরের দিকে থাকে, এরকম একটা ব্যাপার আমরা জানি। যার কারণে উনি টোটাল যে রকম ব্যাপার ছিলেন যে ওনার পোশাক আশাকের দিকে যদি কালারের দিকে খেয়াল করেন তাহলে কি রেড কালার প্লাস হচ্ছে বার্মিলন বা ভায়োলেট কালার, নট বার্মিলন, ভায়োলেট কালারটা হচ্ছে ওনার পোশাক মানে পরনের মধ্যে দিয়ে সেটা পরিলক্ষিত হয়। তো এটা একটা সিম্বল, একটা হচ্ছে যে এয়ার আর একটা হচ্ছে ফায়ার, মানে হচ্ছে যে যেটা আপনি সূর্যকেও বলতে পারেন বা যে অগ্নি সে ব্যাপারটাও বলতে পারেন। সেটার মধ্যে দিয়ে কি এটা আপনি কি কোনো কিছু ধরতে পারছেন না, কোনো কিছু ইয়ে করতে না, কিন্তু আপনি কি করতে পারছেন, এটা অনুভব করতে পারছেন। এই স্পিরিচুয়াল থিঙ্কিং এর ব্যাপারটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে। এবং যার কারণে ওনার হাতে যে বই, সেটা কি, ওনার হাতে একটা বই আছে যেটা হচ্ছে টাইমাস নামে পরিচিত, যে এই বইটা মানে ওনার ডান হাতে যেটা, বাম হাতে যেটা নেওয়া, নাম হচ্ছে টাইমস। আর অ্যারিস্টটল বিলিভ করতেন হচ্ছে এই সাবকন্টিনেন্টে যে জিনিসপত্র আছে, মানে আপনার টোটাল যে গ্রাউন্ডেড যে ফিজিক্যাল ওয়ার্ল্ড, মানে আর্থের দিকে উনি ইন্ডিকেট করছেন টোটাল ব্যাপারটা, মানে আর্থের দিকে ইন্ডিকেট করা হচ্ছে। উনি বিলিভ করতেন কোনটা, যে টোটাল যে গ্রাউন্ডেড যে ফিজিক্যাল ওয়ার্ল্ড আছে, হিউম্যান বিং আছে, সেটাকে উনি বিলিভ করতেন। কথা বুঝতে পারছেন? যার কারণে ওনার হাতের মধ্যে যে বইটা আছে মানে বাম হাতে, সেটা হচ্ছে আপনার ইথিকের একটা বই, মানে যেটা হচ্ছে জাস্টিস এবং ল দিয়ে যেটাকে ক্রিয়েট করা। আরেকটা যেটা হচ্ছে যে ইন্টারেস্টিং যে পয়েন্ট উনি যেটা বলছেন, মানে ওনার যে ফিলোসফিক্যাল যে থট অ্যারিস্টটলের, সেটা হচ্ছে নলেজ সবসময় কোথা থেকে আসে, নলেজ কাম ফ্রম এক্সপিরিয়েন্স। মানে আপনি যে নলেজ ক্রিয়েট করছেন এটা এক্সপিরিয়েন্স থেকে গ্যাদার করছেন, মানে আপনার এক্সপিরিয়েন্সের মাধ্যমেই নলেজটা কি হয়, গ্যাদার হয়। তো সেই দিক থেকে এটা একটা বিশাল বড় ফ্যাক্ট যে এই গ্রাউন্ডেড ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। মানে ওনার কাছে যেটা দেখবেন, যেটা শুনবেন, তার উপরে জাস্টিফিকেশন করে তার উপর একটা থিওরি ক্রিয়েট করা যায়। এবং এদের দুপাশকে যদি আমরা ভাগ করি, যদি আমরা একটা বাম দিক, আপনার যদি ছবির দিকে বাম দিকে যদি দেখেন, বাম দিকে প্লেটোর যে সাইডটা, প্লেটোর যে সাইডের যারা আছেন তারা সবাই মতাদর্শের উপরে ডিপেন্ডেন্ট, মানে যেটা বিলিভ করতেন প্লেটো, যে থিওরি অফ ফর্মস, মানে স্পিরিচুয়াল ফর্ম যেটাকে ওনারা বিলিভ করতেন, সেটার জন্য তাদেরকে এক পাশে রেখেছেন। আবার অ্যারিস্টটলের যারা ফলোয়ার ছিলেন তাদেরকে রেখেছেন তার হাতের ডান পাশে পুরোপুরি, যদি আমরা প্রেক্ষাপট দেখি। এবং আরেকটা মজার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এবং
দুটো দিকে দেখেন যে দুটা স্ট্যাচু আছে, তাই তো? একজনের যদি এটা হচ্ছে গ্রিকের সময় বা রোমানদের সময়, গ্রিকে প্রচুর পরিমাণে গড এবং গডেজের সংখ্যা প্রচুর পরিমাণে, মানে 1000 ছাড়িয়ে যায়। যদি আপনি মানে খেয়াল করে দেখেন, মানে প্রতিটা জিনিসের গড এবং গডেজ আছে। তো যার কারণে এটা হচ্ছে অ্যাপেলো, যার আপনার নাম হয়তো বা শুনেছেন কিনা আমি জানি না। অ্যাপেলো হচ্ছে গড অফ আর্ট, মানে যাকে বিভিন্ন শিল্পের দিক থেকে যাকে গড বলা হতো, এই অ্যাপেলোকে ক্রিয়েট করেছেন। এবং অ্যাপেলোর হাতে দেখেন হচ্ছে লায়ার। লায়ার চিনেন নাকি আমি জানি না। এটা হচ্ছে যে এই জিনিসটাকে, মানে যেটা আপনি ডাব্লিউ এর মতো যেটা আছে, মানে এটা সিম্বল। এটা হচ্ছে যে এক ধরনের গ্রিক বলা যায় ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা আর কি, যেটা মানে একটু বাদ্যযন্ত্রের মতো, মানে যেটা দিয়ে অ্যাঞ্জেলরা আসতো, এরকম একটা ব্যাপার আছে। মানে টোটাল মিথোলজিক্যাল জায়গাতে প্রতিটা জিনিসের ওদের একটা গল্প আছে এবং গড এবং গডেজ আছে। তো ওটা দেখেন হাতের মধ্যে সেটা রিপ্রেজেন্ট করা। এবং এটা প্লেটোর দিকে রেখেছেন এই কারণেই, কারণ হচ্ছে যে এই অ্যাপেলো হচ্ছে আর্টের ব্যাপার হলেও তার স্পিরিচুয়াল একটা ব্যাপার ছিল। মানে উনি গড এবং গডেসকে বিলিভ করতেন, এবং গডের যে ব্যাপারটা, মানে গডের ব্যাপারটা বলতে বুঝাচ্ছি যে সোলের কখনো মৃত্যু নাই, বা উনি ওই জায়গা থেকে, বা মানে কবিতা সাহিত্য সবকিছুই, ছন্দ সবকিছুই থাকবে। তারপরও যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একটা সময় গিয়ে মানে একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মকে বিলিভ করা। হয়তো বা উনি কে বা কার সেটা জানা না। আগে যেমন ডিজিস্টার হতো, তাই তো? আমরা যখন ধর্মের ব্যাপারটা কিন্তু আরেকটা ব্যাপার থেকেও আসছে, যখন হচ্ছে ন্যাচারাল যে ক্লাইমেট গুলো হয় বা ইয়েতে হয়, সেগুলো দেখবেন যে মানে ঝড় বৃষ্টি হলে তখন একটা দেবদেবীকে পূজা দেওয়া হতো, প্লাবন হলে একটা দেবদেবীকে পূজা দেওয়া হতো, শস্য দান মানে উৎপাদন হবে তার জন্য একটা ব্যাপার ক্রিয়েট করা হয়। ইভেন এমনও কিছু আছে ইসলাম ধর্মে, তো দেখবেন যে কিছু কিছু সময় কিছু সূরা যদি আপনি পাঠ করেন বা সূরা যদি দিয়ে যদি ইয়ে করেন, তাহলে কি হয়, অনেক সময় মেঘ জমে বৃষ্টি হয়, এরকম অনেক ব্যাপার কিন্তু আপনার কোরআনের মধ্যে দিয়ে আছে। যারা ইসলাম ধর্ম অবলম্বী তারা কিন্তু এই ব্যাপারটা জানেন। তো ঠিক বিপরীত পাশে যদি আমরা খেয়াল করি, বিপরীত পাশে হচ্ছে অ্যাথেনা রয়েছে। উনি হচ্ছে গড অফ উইজডম। উইজডমের মানে হচ্ছে প্রজ্ঞা, জানেন তো? মানে নলেজ এবং উইজডমের একটা পার্থক্য আছে। আসলে উইজডম জিনিসটা কি বলতে পারবেন কেউ? উইজডম কি, মানে প্রজ্ঞা জিনিসটা কি কেউ বলতে পারবেন? আছেন তো সবাই নাকি না? প্রজ্ঞা অর্থ তো জ্ঞান স্যার। তাই প্রজ্ঞা মানে হচ্ছে নলেজ, হচ্ছে কি জ্ঞান। আর প্রজ্ঞা মানে জিনিসটা হচ্ছে, প্রজ্ঞা নিজেই একটা বাংলা ওয়ার্ড। প্রজ্ঞা মানে হচ্ছে জ্ঞান, কিন্তু জ্ঞানের আরো ঊর্ধ্বে। যেরকম হচ্ছে স্যার মানে জ্ঞানটা আরো বিস্তৃত পরিসরে জানা, মানে ওইটা সম্পর্কে আরো এক্সপেরিয়েন্স আছে, এরকম ব্যাপারটা প্রজ্ঞা। হ্যাঁ, ব্যাপারটা একটু ছোট্ট একটা গল্প বললে অন্তত বুঝতে পারবেন প্রজ্ঞা জিনিসটা কি। প্রজ্ঞা জিনিসটা এটা একটা স্পিরিচুয়াল ব্যাপার। মানে এটা বলাটা, মানে এক্সপ্লেন করাটা একটু কঠিন। মানে নলেজটাকে যেমন এক্সপ্লেন করা যায়, উইজডমটাকে এক্সপ্লেন করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু আমরা বুঝতে পারি এরকম একটা ব্যাপার। যেমন আমি একটা ছোট একটা গল্প বলি, মানে প্রজ্ঞার ব্যাপার নিয়ে, যে প্রজ্ঞা জিনিসটা আসলে কি। একজন মানে তার জমিদার আর কি, তার হচ্ছে একটা মন্দির ছিল। তো সেই মন্দিরে একজন হচ্ছে স্কাল্পটরকে, উনি মানে ভাস্কর আর কি, ভাস্করকে উনি ইনভাইট করলেন যে তুমি আমার মন্দিরটাকে বিভিন্ন স্তম্ভগুলোর মধ্যে দিয়ে কারুকার্য, এমনভাবে রিলিফ প্রসেসে কারুকার্য করো যেটা দেখে চারপাশের লোকজন মানে খুব অভিভূত হয় যে এরকম একটা মন্দিরে এরকম একটা কাজ হয়েছে, বা তুমি তোমার শিল্পকর্মটাকে তুমি দেখিয়ে দাও। এরকম একটা ব্যাপারের জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল। তো অনেক দিন পর, প্রায় 1 বছর পরে, সেইরা মানে জমিদার
সেখানে গেলেন, দেখলেন যে কোনো কাজ টাজ কোনো কিছুই হয়নি। অথচ যাকে জিজ্ঞেস করছেন বলুন না উনি তো কাজ করতেছেন, কিন্তু কাজ উনি দেখতে পাচ্ছেন না। তো আবার তার কিছুদিন পরে 6 মাস পরে আবার গেলেন সেই মন্দিরটাতে, গিয়ে দেখলেন যে একই রকম। কিন্তু সেদিন আবার পেলেন যে ভাস্কর, তাকে পেলেন, পাওয়ার পরে বললেন যে কোথায়, তুমি কি কাজ করলে? কোনো কাজই তো আমি দেখতে পাচ্ছি না, এত বছর হয়ে গেল যে তোমাকে কাজ দিলাম, কিছু টাকা পয়সাও দিলাম, কিন্তু তুমি তো কোনো কাজই করলে না। বললে কি বলেন, আমি তো কাজ করেছি। বলে কোথায়? তখন উনি ভিতরে নিয়ে গেলেন, ফ্রন্ট সাইডে যেটা দেখা যায় সেখানে না কাজ করে উনি ভিতরের সাইডে কাজ করেছেন। মানে বাইরের থেকে কি কাজ করেছেন সেটা দেখা যায় না, কিন্তু ভিতরের দিকে যদি মানে ঈশ্বরকে যদি আপনি যেখানে গড়টাকে মানে প্রতিমা স্থাপন করা হয়েছে সেদিক থেকে দেখলে আপনি কি ইয়েটা দেখতে পাবেন, মানে স্তম্ভের মধ্যে কাজগুলো দেখতে পাবেন। তখন সেটা দেখে জমিদার খুব রেগে গেলেন যে কাজ খুব ভালো হয়েছে, সবই ঠিক আছে, তুমি কাজটা ভিতরের দিকে করলে কেন, তো বাইরের দিকে করার কথা। তখন উনি বললেন যে আমি যে কাজটা করেছি সেটা আমার গড জানে আমি কি কাজ করেছি, আর আমি যার জন্য কাজ করেছি আমি তাকেই দেখাতে চাই, আমি অন্য কাউকে দেখাতে চাই না। তো দিস ইজ দ্য প্রজ্ঞা। প্রজ্ঞা ব্যাপারটা হচ্ছে ওরকম, যেটা নলেজটাকে আপনি কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন, কিন্তু উইজডমটাকে কখনো শেয়ার করা যায় না। আমার কথাটা বুঝতে পারছেন? মানে ওটা একটা বিশাল বড় জ্ঞান যেটা আপনি বললে কাউকে বুঝাতে পারবেন না। ওটা হচ্ছে যে একটা বিশাল বড় অন্য একটা স্পিরিচুয়াল থিঙ্কিং, যে আপনার যে একটা জ্ঞান আছে বা আপনার যে একটা মাহাত্ম আছে, সেটা হচ্ছে যে আপনার উপস্থিত বুদ্ধি, আপনার কথাবার্তা, সার্বিক দিক থেকে উইজডমটা ক্রিয়েট হয়। আর নলেজটা কি করা যায়, শেয়ার করা যায়, কিন্তু উইজডম শেয়ার করা যায় না। উইজডমটা নিজের ভিতরে থাকে, ওটা একটা দম্বের মতো। তো ঠিক প্রজ্ঞা ব্যাপারটা হচ্ছে ওরকম টাইপ, যে আপনি যা করছেন কি করছেন সেটা একমাত্র এক্সপ্লেন করতে পারবে, বা আপনার যে প্রজ্ঞা আছে সেটা গডই বলতে পারবে বা গডই জানে। তো ওটার মধ্যে আবার অনেস্টির ব্যাপারটাও আছে, যে আপনি কি কাজ করছেন না করছেন সবকিছু। যে উইজডমটা ওয়ান কাইন্ড অফ দ্যাট, ইজ এক্সপ্লেন করার মতো ব্যাপারটা না। অনেকটা আপনাকে যদি বাংলা ওয়ার্ড বলি, একটা ওয়ার্ডের হয়তো বা যেমন টেনশনের বাংলা অর্থ বলতে পারবেন কেউ? দুশ্চিন্তা। দুশ্চিন্তা থেকে টেনশন। হ্যাঁ স্যার। আর কেউ বলতে পারবেন? স্যার টেনশনটা অনেক সময় ফিজিক্সের ক্ষেত্রে মানে ফিজিক্সের বিভিন্ন জায়গা থেকে হিসাব করলে দৃঢ়তা বা কোনো ম্যাটেরিয়ালের যে টেনশনটা বলতে যে মানে সেটা কতটুকু দৃঢ় বা কতটুকু ওয়েট নিতে পারে সেটাও অনেক সময় বোঝায়। হ্যাঁ, সেটা বাংলাটা কি হবে? স্যার এটা ডিপেন্ড করে কি ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, অনেকটা সেটার উপর। না, কি ক্ষেত্রে ইউজ করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড না করে এটা বাংলা অর্থ আছে। স্যার বলেন। চাপ হতে পারে। স্যার একজন জয়েন করতে যাচ্ছেন, ঝলক সাহা। উনি কোথায় ছিলেন? আমি এটা নিয়ে দেই। আচ্ছা, টেনশনের বাংলা অর্থটা অনেকে বলেন যে দুশ্চিন্তা, উত্তেজনা, মন খারাপ, সবকিছুই বলেন। আসলে সবকিছু ফিজিক্সের ভাষায় একজন বলছেন, এর বাংলা অর্থ হচ্ছে টান টান। বুঝতে পারছেন? এটা আসছে ফিজিক্সের জায়গা থেকে, পেশিগত টান থেকে বিভিন্ন জিনিসের ক্রিয়েট হয়, পেশিগত টান। তো ওই টান টান ব্যাপার থেকে উত্তেজনার ব্যাপারটা ক্রিয়েট হতে পারে, বিভিন্ন ধরনের রাগান্বিত আপনি হতে পারেন, মানে পেশিগত টানার কারণে। তো সবকিছু মিলিয়ে এটার বাংলা অর্থ হচ্ছে টানটা, যেটা আমরা ইউজ করি না। আমি বলছি যে এরকম অনেক কিছু থাকে যেটা এক্সপ্লেন করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় কিছু কিছু সময়। যাই হোক, যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে আমরা যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছি তাকে দেখতে পাচ্ছি যে অ্যাথেনা। অ্যাথেনা হচ্ছে উইজডমের দেব, মানে গড, এবং উনি তার হাতে আর্মস এবং হচ্ছে কি নিয়ে আছেন, শিল নিয়ে আসেন, হচ্ছে মেডুসার একটা শিল। মানে দেখেন হাতের মধ্যে একটা মেডুসার
মেডুসা একজনের প্রতিকৃতি, ওনার একটা শিল্ড নিয়ে আছেন, মানে হাতে ধরা এবং হাতে হচ্ছে আর্ম, মানে যেটা শাসন করবে এবং কন্ট্রোল করবে, কি করবে, সোসাইটিটাকে কন্ট্রোল করবে, জাস্টিফিকেশনের মধ্যে দিয়ে কন্ট্রোল করবে। যার কারণে এই জ্ঞান এবং প্রজ্ঞার ব্যাপারটা এটা একটা কি জার্নির ব্যাপার, যে জার্নিটা না থাকলে নলেজও ক্রিয়েট হয় না, উইজডমও ক্রিয়েট হয় না। তো যার কারণে এর ব্যাপারে, এই জাস্টিফিকেশনের ব্যাপারের কারণে যেটা অ্যারিস্টটলের দিক থেকে সেই দিকে রাখা হয়েছে, অ্যারিস্টটল যে পাশে সেই দিকে রাখা হয়েছে। যার কারণে দেখেন দুইটা প্রেক্ষাপটটাকেই সাজানো হয়েছে ওইরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে। আরেকটা জিনিস মজার বিষয় দেখায়, সেটা হচ্ছে যে অ্যারিস্টটলের পাশে দেখেন হচ্ছে পিথাগোরাসের নাম হয়তো বা শুনেছেন, যে হচ্ছে বসে লিখছেন কোনো কিছু, দেখতে পাচ্ছেন নিচের এই কর্নারে আর কি। এই যে আমরা যদি নিচের দিকে দেখি, যে আবার পিছনের দিকে তিনজন ব্যক্তি কি লিখছেন সেটা আবার দেখে দেখে লেখার একটা তার মধ্যে দিয়ে প্রবণতা আছে। তো এই হচ্ছে পিথাগোরাস। পিথাগোরাস কি ছিলেন? ম্যাথমেটিশিয়ান ছিলেন, বাট তার যে পিথাগোরিয়ান আপনার একটা থিওরি, সেই থিওরি কিন্তু পিথাগোরাস ছিলেন ওনার ওই থিওরি প্রবক্তা। তো সেই দিক থেকে এইটা হচ্ছে যে উনি যেটা বিলিভ করতেন, উনি মানে ম্যাথমেটিশিয়ানে প্রচন্ড পরিমাণে ভালো, মানে ভালো বলতে ম্যাথমেটিশিয়ানের যে জন্মটা ওনার হাত দিয়েই তৈরি হয়, কিন্তু উনি বিলিভ যেটা করতেন সেটা হচ্ছে যে সোলের কখনো, মানে যে কথাটা বারবারই বলছিলাম যে সোলের মৃত্যু হয় না, মানে এই যে এটা পরম্পরা, মানে দেহ ত্যাগ করে আরেকটা দেহে ঢোকে, আরেকটা দেহ থেকে আরেকটা দেহ, মানে পোশাকের মতো। এটা কিন্তু হিন্দু রিলিজিয়নের দিক থেকে এরা কিন্তু এটাই বিলিভ করে যে আত্মার কোনো মৃত্যু নাই, আত্মা প্রতিবার জন্ম নেয়, রিবার্থের কথা বলে, মানে পুনর্জন্মের কথা কিন্তু হিন্দু ধর্মে আছে, কিন্তু ইসলাম ধর্মে নাই। বাট সোলকেও তারা বিলিভ করে, মানে রুহু যেটাকে বলছে। তো সেই দিক থেকে পিথাগোরাসের যেই ব্যাপার সেটা হচ্ছে যে এরা সবসময় একটা আধ্যাত্মিক জায়গা থেকে, স্পিরিচুয়াল জায়গা থেকে হচ্ছে কথা বলতেন এবং লেখালেখি করতেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এরা বেশিরভাগই দেখবেন যে অ্যারিস্টটলের দিকে, প্লেটোর দিকে যারা, এরা বেশিরভাগই লেখালেখিতে বা কোনো কিছুতে মগ্ন, মানে ইটস লাইক ডকুমেন্টেশনের একটা বিশাল বড় ফ্যাক্ট রয়েছে। কারণ প্লেটো সক্রেটিসের শিষ্য ছিলেন হচ্ছে কিন্তু প্লেটো শিষ্য হচ্ছে অ্যারিস্টটল। সক্রেটিস যে জিনিসগুলো লিখে যেতে পারেন নাই সেগুলোই কিন্তু প্লেটোর মাধ্যমে সেগুলো লিপিবদ্ধ হয়। ওটা কিন্তু আরেকটা সিম্বলের জায়গা, মানে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে ওইটা, যে এটা যেটা সিম্বল, যে এটা যে তার শিষ্য, সক্রেটিসের যারা শিষ্য তারা কিন্তু এই ব্যাপারটা ক্রিয়েট করতেন। আর আধ্যাত্মিক জায়গা থেকে যেটা হয়, অনেক কিছু অ্যাবস্ট্রাক্ট ভাবে থাকে বলে এগুলোকে লিপিবদ্ধ করতে হয়। আর অন্যদিকে বেশিরভাগই দেখবেন প্র্যাকটিক্যাল সেন্সটা সবচেয়ে বেশি, আর লিসেনারের সংখ্যা সবচেয়ে বেশি, মানে সবাই শুনছেন, মানে তার শোনার ব্যাপারটা কি, তিনি যে একটা অভিজ্ঞ, তার যে একটা অভিজ্ঞতা আছে বা অভিজ্ঞতা নিয়ে যে উনি এক্সপ্লেন করছেন লাইক অ্যাজ শিক্ষকের মতো অ্যাটিটিউড, সেই ব্যাপারটা কিন্তু এই অ্যারিস্টটলের দিকে এই ভূমিকাটা সবচেয়ে মাত্রায় বেশি। দেখবেন পিথাগোরাসকে যেমন আমরা এখানে দেখতে পাই, এখানে তিনজন হচ্ছে যে লিখছেন, বিপরীত দিকে পিথাগোরাসের বিপরীত দিকে দেখেন আমরা ইকুইডকে দেখতে পাচ্ছি। ইকুইড কিন্তু অনেকে জানেন ফাদার অফ দ্য জিওমেট্রি, মানে জিওমেট্রি যে ফাদার ছিলেন, যার কারণে দেখবেন যে যে কম্পাস, কাটা কম্পাসের যে বিষয়টা সেটা কিন্তু উনি এই ব্যাপারটা দেখাচ্ছেন। আর চারপাশে কারা, মানে যারা লিসেনার, মানে স্টুডেন্ট বলেন বা পিপলস বলেন, তারা কিন্তু হচ্ছে যে তারা দেখছে বা তারা বোঝার চেষ্টা করছে। তো টোটাল এই যে ভূতত্ত্বের যে বিষয়টা, ভূমি সম্পর্কে যে আমরা অনেক ধরনের মাপ যুগের যে গবেষণার যে, সেটা কিন্তু এই ব্যাপার থেকে, ইকুইড থেকে কিন্তু পেয়ে থাকে, ইকুইডের ব্যাপারের থেকে এটা ক্রিয়েট করা হয়। তাহলে দুটো জিনিস তো বুঝতে পারছেন যে অ্যারিস্টটলের পাশে আছে বলে আমরা যা দেখতে পাচ্ছি, কারণ আমি আগেই বলেছিলাম যে এরা হচ্ছে যে থিওরিটা উনি বিলিভ করতেন সেটা হচ্ছে কি আপনার এই গ্রাউন্ডের যে ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে জিনিসগুলো বহমান সেগুলো নিয়ে ওনারা ডিল করতেন বা ওটাকে বিলিভ করতেন। যার কারণে ওনার পাশে যারা ফিলোসফার যারা ছিলেন বা ওনার অনুসারী যারা ছিলেন তারা একই রকম ব্যাপারটা ক্রিয়েট করতেন।
আরেকটা জায়গায় দেখেন যে এই যে মানে একটু ফোরগ্রাউন্ডের দিকে একজন বসে লিখছে একটু অন্য মনস্কা হয়ে, মানে একটু মনে হয় মিলানকোলিয়া মানে অর্থ হচ্ছে একটু অন্য মনস্ক বা একটু দুশ্চিন্তা, এরকম একটা ব্যাপার নিয়ে একজন বসে আছেন। তার নাম হচ্ছে আপনার হিরাকুলাসকে আর্টিস্ট মানে রাফায়েল একটু, হিরাকুলাস কিন্তু ছিলেন কি মানে উনি ফিলোসোফারও ছিলেন, পাশাপাশি উনি একটু কি সাহিত্যিক ছিলেন প্রচন্ড পরিমাণ, ঠিক আছে, মানে একটু ভাবুক বা একটু অলস টাইপের, মানে ভাবনা চিন্তা এই ব্যাপারটা সবচেয়ে বেশি ছিল। তো হিরাকুলাসকে উনি রিপ্রেজেন্ট করতে গিয়ে উনি কিন্তু একজনের মডেল নিয়েছেন, মানে ছবিটা নিয়েছেন হচ্ছে আপনার এরকম একটা ছবি কিন্তু আছে হচ্ছে আপনার মাইকেল অ্যাঞ্জেলো এটা থিঙ্কারটা কিন্তু দেখবেন যে এরকম অনেকটা এরকম ভঙ্গিতে মানে চিন্তা করছেন, এরকম একটা ব্যাপারটা রয়েছে, দেখেছেন কিনা জানি না। থিঙ্কারের কিন্তু পোর্শনটা কিন্তু একই রকম, যার কারণে উনি ওই হিরাকুলাসের জায়গায় মিকেল অ্যাঞ্জেলোকেও রিপ্রেজেন্ট করছেন। আর মিকেল অ্যাঞ্জেলোকে বললাম না, উনি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে হয়তো বা জেলাস প্লাস হচ্ছে যে অনেক কিছুতে উনি চিন্তা করেন যে মিকেল অ্যাঞ্জেলো এরকম একজন লোক, সব মানে রাফায়েলকে হয়তো বা পছন্দ করতেন না, আবার পছন্দ করেন, এমন একটা জায়গা থেকে উনি ওই দিক থেকে রিপ্রেজেন্ট করছেন মিকেল অ্যাঞ্জেলোকে। মানে তার সাথে যেটা ভাবাপূর্ণ ব্যাপারও রয়েছে এবং নেইও, দুটো দিক থেকে উনি রিপ্রেজেন্ট করছেন, একটু অলস ভাবে রিপ্রেজেন্ট করা। মানে আমরা অনেক সময় অনেকে ছবি আঁকি না একটু হিলিরিয়াস টাইপের, একটু হাস্যকর বা একটু জোকস টাইপের একটু ছবি, তাকে খাটো করার জন্য মানে হিউমার দিয়ে আমরা কিভাবে মানে সেটাকে কাজে লাগিয়ে তাকে ছোট করতে পারি, যার কারণে ওরকম হিরাকুলাসকে মধ্যে দিয়েই উনি মিকেল অ্যাঞ্জেলোকে রিপ্রেজেন্ট করছেন। কারণ হিরাকুলাস ছিলেন একটু অলস প্রকৃতির, মানে একটু মিলানকোলিয়া, সবসময় দুশ্চিন্তার মধ্যে দিয়ে থাকতেন। মিকেল অ্যাঞ্জেলো কিন্তু সবসময় দেখবেন একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে থাকতেন বা একটু হাসি খুশি ছিলেন না, মানে চেহারার মধ্যে দিয়ে এত প্রাণ উজ্জ্বল ব্যাপারটা তেমন একটা ছিল না। তো যার কারণে ওটাকে ওইভাবে রিপ্রেজেন্ট করা মানে হচ্ছে বলে এরকম ধারণা করা হয়। এবং চেহারাটা কিন্তু মিকেল অ্যাঞ্জেলোর মানে অ্যাজ ইট ইজ, মানে যদিও বা হিরাকুলাসের কথা বলছেন যেহেতু ফিলোসোফার, সেহেতু সেটা একটা প্রেক্ষাপট, আবার আরেকটা দিক হচ্ছে মিকেল অ্যাঞ্জেলোকে রিপ্রেজেন্ট করা। অন্যদিকে মিকেল অ্যাঞ্জেলোকে রাফায়েল নিজেকেও রিপ্রেজেন্ট করেছেন একবারে কর্নারে, যদি খেয়াল করে দেখেন এই যে চারটা যে ডান দিকে চারটা যে ফিগার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার, ওই যে হিরাকুলাসকে এভাবে মানে সামনের দিকে এভাবে বসানোর কারণটা কি ওনাকে ছোট করা, মাইকেল অ্যাঞ্জেলোকে ছোট করা? না না, ছোট করার বিষয়টা বলছি না, আমি বলছি যে আমরা যখন একজনের কমিক করি বা ক্যারিকেচার করি বা চেহারাটা অনেক সময় দেখবেন শিশির স্যার যখন ছবি আঁকে, মানে ছবি আঁকে বলতে আমি বলছি শিশির স্যার যখন আপনাদের এই প্রথম আলোতে আগে যখন কার্টুন আঁকতো প্রাইম মিনিস্টারকে নিয়ে বা বিপরীত পক্ষের লোকদের নিয়ে, তার ক্যারেক্টার গুলোকে এভাবে রিপ্রেজেন্ট করতেন, হয়তো বা সেটাগুলো পজিটিভ এবং নেগেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করতেন, কিন্তু সেটা দিয়ে কিন্তু এক ধরনের তার মধ্যে হিউমারটা আছে বলেই উনি সেটাকে রিপ্রেজেন্ট করতে পারছে, পাশাপাশি আমি ধরতে পারছি যে ওনার ক্যারেক্টারটা কি রকম, তাই তো, মানে টোটালি ডিফারেন্ট। আচ্ছা। এবং আমরা দেখি যে মাঝে মাঝে সময় যে মেলার সময় আপনার আফজাল স্যার এখন কিছু ক্যারিকেচার করেন বা কার্টুন করেন, সেটা নিসার স্যারকে উদ্দেশ্য করে করেন, এক হাতে থলে দিয়ে কলিতা দিয়ে হয়তোবা একটু দরিদ্র সাজিয়ে হয়তো ভিক্ষুকের বেশে। এতে কি হয়, তার পোশাক আশাকের যেই বেশভূষা যে এরকম ব্যাপার দেখে অনেকটা মনে হয় না উনি প্রফেসরের দিক থেকে আছেন হয়তোবা, কিন্তু আমি জানি যে ওনার জায়গা থেকে উনি কি পরিমাণ জ্ঞানী লোক বা কি পরিমাণ উনি জানেন। তো রিপ্রেজেন্ট করার সময় ওনাকে যে দেখলেই বুঝতে পারে ও আচ্ছা এটা তো নিসার স্যার, পায়ে চটি মানেই তো নিসার স্যার, এই যে পায়ে চটি মানেকে দিয়ে নিসার স্যারকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। এবং সাগর স্যারকে যখন প্রিন্ট মেকিং এর যে সাগর স্যার, ওনাকে অনেক সময় মাংকির মধ্যে দিয়েও রিপ্রেজেন্ট করে, দেখলেই মনে হয় যে ওনার চেহারাটা ওরকম একটা
ব্যাপার। এই যে এটা কিন্তু নেগেটিভ ভাবে রিপ্রেজেন্ট করা না বা অন্যভাবে রিপ্রেজেন্ট, মানে এটা হিউমার দিয়ে রিপ্রেজেন্ট করা। সেই জন্য বলছি যে কাউকে ছোট বা খাটো করে ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে তার মধ্যে দিয়ে যে রাফায়েলের সাথে একটা সুসম্পর্ক ছিল, আবার রাফায়েলকে যে দেখতে পারতো না, আমরা যখন দেখতে পারতো না, ধরেন আমাদেরকে দেখতে পারা, আমি একটা ছোট একটা ঘটনা বলি, যেটা হচ্ছে যে আমরা যখন চারুকলা তখন ফ্যাকাল্টি ছিল না, তখন ছিল হচ্ছে আপনার ইনস্টিটিউট ছিল, তখন পরিচালক প্রথম দিকে ছিল হচ্ছে নবী স্যার, তারপরে ছিল শাকুর স্যারকে অনেকে চিনেন মনে হয়, আবার নাও চিনতে পারেন, উনি রিটায়ারমেন্টে চলে গেছেন। শাকুর স্যার ছিলেন পরবর্তী সময়ে হচ্ছে পরিচালক, মানে নবী স্যারের পরে। তো ক্রিকেট খেলতে দিত না, প্রচন্ড পরিমাণে ক্রিকেট খেলতে দিত না। আর আমরা ক্রিকেট খেলতাম, একদিন আমি কি করলাম যে ওই গ্যালারির গ্লাস মাছ ভেঙে ফেলেছি ওই ক্রিকেট খেলতে গিয়ে, বল লেগে ভেঙে। তখন হচ্ছে আপনার ঠাকুর স্যার এসে ধাওয়ানি দিল প্রচন্ড পরিমাণে। তো এরকম করে প্রতিবার ধাওয়ানি দিতে গিয়ে একদিন ধরে ফেলেছে, ধরে বললো যে তোমাকে টিসি দিবে এনতেন। তো উনি আমাকে দেখতে পারতো না, তো দেখতে পারতো না, আমিও ওনাকে দেখতে পারতাম। কিন্তু এই যে দেখতে না পারার বিষয়টা, এই ব্যাপারটা কিন্তু এমন না যে ওনাকে আমি অপছন্দ করি, আমি একটা সাইড তাকে দেখতে পারি না, অন্য একটা আমার খেলতে দেন, আমার মন খারাপ হয়েছে। আর মা বাবা যেমন খেলতে দেন, আমার মন খারাপ হয়েছে। কিন্তু এটা কি নেগেটিভ সাইড? নট নেগেটিভ সাইড, মানে এটা কোনো নেগেটিভ না। মন খারাপ থেকে একটা মন মানে না, উফ উনি আমাকে খুব বিরক্ত করছে, আমাকে খেলতে দেয় না। এটা একটা আচরণ, এই অভ্যাসগত আচরণটা, এটা কাউকে ছোট বা খাটো করে বিষয় ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করে না। ঠিক এরকম একটা বৈরী সম্পর্ক ছিল আপনার মিকেলেঞ্জেলো প্লাস হচ্ছে রাফায়েলের সাথে। কারণ রাফায়েলকে স্টুডিও, রাফায়েল সবসময় ছিল যে এরা এত ভালো কাজ করতো, আমি ওদের কাজে লিওনার্দো দা ভিঞ্চির কাছে উনি যাওয়ার চেষ্টা মানে যেতেন, কিন্তু একটা সময় লিওনার্দো ভিঞ্চিও তাকে আসতে দিতেন না, যে ও এত পরিমাণ কপি করে, কোন সময় আমার জিনিসটাকে ও কপি করে নিজের বলে চালিয়ে দিত। ব্যাপারটা ছিল এই রকম একটা সম্পর্ক, যার কারণে উনি রিপ্রেজেন্ট যখন করছেন তখন একটা হিউমার দিয়ে রিপ্রেজেন্ট করতেছেন। ও মাইকেল অ্যাঞ্জেলো তো আসলে একটু অলস প্রকৃতির, তাই আমি তাকে অলস ভাবে রিপ্রেজেন্ট করছি, বাট এটা খারাপ কোনো ব্যাপার না। আমার কথাটা বুঝতে পারছেন কি? জি স্যার, বুঝতে পারছি। মনে হয় জানি না, টোটাল ব্যাপারটা হচ্ছে এরকম, মানে কাউকে ওইভাবে রিপ্রেজেন্ট করা মানেই হচ্ছে যে আপনি সাজতে বুঝতে পছন্দ করেন, তাই একবারে আপনাকে ক্যারিকেচার করা হলো ওরকম সাজগোজ দিয়ে আপনাকে যেন বোঝা যায়। তো সুতরাং ওটা কারো নেগেটিভ বা পজিটিভ সাইড না, ওটা দেখানো হচ্ছে এক ধরনের হিউমার দিয়ে দেখানো হয়। তো যাই হোক, সেটা আলাদা একটা ব্যাপার। আচ্ছা, এই পাশে দেখেন যে রাফায়েল যে পাশটাতে আছেন, এটা চারজন, দুই পাশে দেখেন যে সাদা পোশাক পরা একজন হচ্ছে হাতে একটা গোলক যে ব্যাপারটা বা পৃথিবীর যে ইয়াটা সেটা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে নেপচুন টেপচুন নিয়ে অনেক সময় আমরা গ্রহ নক্ষত্র নিয়ে যারা আলোচনা করি, সেই ব্যাপারটা নিয়ে একজন, মানে দুইজন দুই পাশে আছেন, পাশে একবারে দুইজনের মাঝ একজনের ফেস দেখা যাচ্ছে যে আমাদের দিকে তাকিয়ে আছে, মানে একবারে পুরোপুরি দর্শকের দিকে পুরোপুরি ইন্টারেক্ট করছে আর কি, মানে দর্শকের দিকে। সবাই কিন্তু ব্যস্ত, শুধু একটা পার্সনই দেখবেন যে মনে হচ্ছে যে দর্শকের দিকে, মানে আপনি যেদিকে তাকিয়েছেন ঠিক সেদিকটাই তাকিয়ে আছে উনি। রাফায়েল নিজেকে এই ফার্স্ট টাইম নিজেকে রিপ্রেজেন্ট করছে, কারণ উনি নিজেকে ইপিক ভাবে ভাবতেন, মানে ইপিক স্কলার, মানে উনি যে এত জ্ঞানী বা মহাকাব্যিক একজন লোক, সেটাকে উনি ওইভাবে রিপ্রেজেন্ট করতেন না। ওইখানে রিপ্রেজেন্ট করার পিছনে হচ্ছে এরকম যে, মানে টলেডো, আপনার নাম শুনেছেন কিনা, অ্যাস্ট্রোলজার, টলেমি হচ্ছে অ্যাস্ট্রোলজার, সবচেয়ে বিখ্যাত অ্যাস্ট্রোলজার, প্রথম দিকের অ্যাস্ট্রোলজার, যে ওই দিকে ফিরে আছেন, হাতে দেখবেন যে একটা ইয়ে নিয়ে পৃথিবীর বা নেপচুনের বা এই গোলক নিয়ে দাঁড়িয়ে আছেন, যে হচ্ছে রাফায়েলের দিকে তাকিয়ে আছেন, মানে তাকে ব্যাকগ্রাউন্ডটা পিছন দিক থেকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, মানে গুরুত্ব দেওয়া হচ্ছে রাফায়েলকে। সেরকম একটা ব্যাপারের কারণে মানে টলেমিকে মানে এই কারণে রিপ্রেজেন্ট করা হচ্ছে তার সামনের দিকে, বা সে যে তার দিকে তাকিয়ে আছে, কারণ হচ্ছে যে পুরো গ্রহ নক্ষত্র নিয়ে উনি এত পরিমাণ, টলেমি এত পরিমাণ বিখ্যাত ছিলেন, পুরোপুরি পৃথিবী গ্রহ নক্ষত্র নিয়ে সে হচ্ছে গবেষণা করেছে, মানে অ্যাস্ট্রোলজি নিয়ে, ম্যাথমেটিক্স নিয়ে গবেষণা করেছেন। তো যার কারণে টলেমি যদি রাফায়েলের দিকে তাকিয়ে থাকে, তাহলে পৃথিবী তার দিকে তাকিয়ে আছে, ব্যাপারটা হচ্ছে এরকম সেন্স নিয়ে ক্রিয়েট করা। তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে কিভাবে আইডিয়াগুলোকে জেনারেট করছেন, এবং উনি অ্যারিস্টটলের পাশেই ওই দলেই আছেন,
কেননা কারণ অ্যারিস্টটলের ওই দলে থাকা মানে হচ্ছে যে উনি নিজেও একই মতাদর্শী ছিলেন যে পৃথিবীতে যা আছে বা পৃথিবীতে যা সাস্টেন করে এই সাস্টেনের মধ্যে দিয়ে হিউম্যান বিং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হিউম্যান বিং এর মধ্যে দিয়ে জাস্টিফিকেশন আসাটা প্রাণী জগতের মধ্যে দিয়ে অন্য কেউ তো জাস্টিফিকেশন করতে পারে না, একমাত্র মানুষ জাস্টিফিকেশন করতে পারে। সেজন্য মানুষ খুব গুরুত্বপূর্ণ এবং তার গুরুত্বপূর্ণের মধ্যে দিয়ে জাস্টিফিকেশনের মধ্যে দিয়েই কিন্তু একটা কি হয় নলেজ এবং উইজডম গ্যাদার্ড হয় এবং বিভিন্ন বিভিন্ন আইডিয়া জেনারেট হচ্ছে, যার কারণে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তার কাছে, যার কারণে উনি ওই শ্রেণীতেই বিলং করেন এবং নিজেকে ওই শ্রেণীতে উপস্থাপন করছেন। উনি প্লেটোর জায়গাতে কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করেন না। তো এটা হচ্ছে ইন্টারেস্টিং পার্টের যে বিষয়। আরেকটা হচ্ছে যে এখানে যে 4টা পার্টের কথা বলছি, যেটা হচ্ছে ফিলোসফি, থিওলজি আর ল অ্যান্ড পোয়েট্রি, যে সেই ছবিগুলো যদি দেখি, এবং মজার বিষয় হচ্ছে ফিলোসফির বিপরীত পাশে হচ্ছে থিওলজি, মানে ছবিগুলোকে রিপ্রেজেন্ট করার যে বিষয়টা সেটা কিন্তু যদি দেখেন মুখোমুখি ছবি, এক দেওয়ালে যদি ফিলোসফির ছবি থাকে মানে স্কুল অফ অ্যাথেন্সের ছবি থাকে, অন্য পাশে আছে হচ্ছে আপনার থিওলজির ছবি। মানে থিওলজির যদি পেইন্টিংটা দেখেন এটা হচ্ছে থিওলজি হচ্ছে যে গডের সাথে মানে 3টা শ্রেণীতে উনি বিভক্ত করেছেন। একটা হচ্ছে হ্যাঁ বলেন স্যার, আমাদের একটু আগে যে পেইন্টিংটা দেখাচ্ছিলেন ওটাতে টলেমিকে আর রাফায়েলকে একটু আরেকবার বুঝিয়ে দিতে পারবেন আমাকে? এই যে আমি দেখাই স্যার, আমি এটা ধরতে পারিনি জিনিসটা। আচ্ছা, আমি যে ছবিটা ক্লোজ করেছি এটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন যে চারজন ব্যক্তি একটা জায়গাতে গ্যাদার্ড করা আছে, 2জনের সাদা পোশাক পরা, হাতে গোলক নেওয়া একটা বল টাইপের, দেখেছেন? জি স্যার। এবং এই 3জনের মাঝখানে একটা কালো পোশাক পরা, ক্যাপ পরা, দেখেন ছোট করে একটা মানে ইনোসেন্ট একটা লোককে দেখা যাচ্ছে, একটু কম বয়সী, যে আপনার দিকেই তাকিয়ে আছে। দেখছেন? পয়েন্ট আউট করে দেখিয়ে দিলে পয়েন্ট আউট করে। আচ্ছা স্যার, আমরা কেউ পরে একটু দেখা যাচ্ছে একটা ছবি দিয়ে দিব। আচ্ছা শুনেন, আমি আবার বলি, একজন হচ্ছে যে সামনে যে ইয়েলো আকারের যে পোশাক পরে আছে, হ্যাঁ ইয়েলো আকার, 2জন তো সাদা পোশাক পরে আছে, তারা 2জন হচ্ছে কপেরিয়ে, সামনের হচ্ছে যে ইয়েলো পরে আছে উনি হচ্ছে টলেমির বিপরীত পাশের যে ফেসটা সেটা হচ্ছে রাফায়েল। বুঝতে পারছেন কি? স্যার, গোলক হাতে যে উনি কি টলেমি? না, গোলক হাতে যে মানে যে হাতে নিয়ে আছে, 2জন হাতে নিয়ে আছে, একজন সাদা পোশাক পরা যে সে একজন গোলক দাদা নিয়ে আছে যে আমাদের দিকে ফেস করা, আরেকজন হচ্ছে যে পিছনের দিকে মানে ওই দিকে ফেস করা, মানে রাফায়েলের দিকে তাকিয়ে আছে, কিন্তু ব্যাক সাইড আমরা দেখতে পাচ্ছি তার হাতেও কিন্তু একটা গোলক দাদা আছে। তার বিপরীত পাশে যার দিকে উনি তাকিয়ে আছেন, মানে কালো মানে পোশাক পরা, পিছনে একটু কালো পোশাক পরার মতো অবস্থায় আছেন এবং আমাদের দিকে ফেস করানো। থ্যাংক ইউ স্যার। স্যার আমার হ্যাঁ বলেন। হ্যাঁ দেবা, বল তুই। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে রেনেসাঁস পিরিয়ডে কি স্যার এই জিনিসটা কি একটু বেশি দেখা যাচ্ছে, যে মানে যেমন সান্দ্র বত্তেচিলির যে একটা ছবি ছিল স্যার, ওটার মধ্যেও স্যার দেখা যায় যে উনি নিজেকে রিপ্রেজেন্ট করছে একটা সাইডে বা মানে যে ভিউয়ারের দিকে তাকিয়ে আছে। স্যার এখানে কি রাফায়েলও কি সেই অ্যাঙ্গেল থেকে চিন্তা করে কি মানে নিজেকে রিপ্রেজেন্ট করেছে, নাকি স্যার এটা ওই সময়ের একটা সিগনেচার মুভের মতো ছিল? টোটাল ব্যাপারটা হচ্ছে দুটো জিনিস। একটা জিনিস হচ্ছে যে
হিউম্যান বিং এর কথা, মানে এই ফার্স্ট টাইম রেনেসার সময়ে কিন্তু হিউম্যান বিং এর কথা বলছে, মানে অ্যাজ এ মানুষকে রিপ্রেজেন্ট করছে, তাই তো? জি মানে মানুষকে রিপ্রেজেন্ট করা বুঝাচ্ছি আগে গডকেও সেটা হিউম্যান বিং হিসেবে রিপ্রেজেন্ট করলো, একটু আধ্যাত্মিকতা ব্যাপারটা ছিল, লংগেট টাইপের ছিল, মানে একটু লম্বাটে মানে ব্যাপার, এবং রক্ত মাংস নেই এমন একটা ব্যাপার। দেখবেন যে আগে যদি গথিক পিরিয়ডের কাজ দেখেন আর এখনকার কাজ দেখলে মনে হবে যে এই তো আমার চীনা বা এ আমার সাথের মানুষ। যেমন যেটা মনে হয় একজন ইন্ডিয়ানকে দেখলে আর একজন বাংলাদেশিকে দেখলে মনে হয় না যে ও এটা তো আমার দেশের, বা আবার বাংলা ইন্ডিয়ান একটা লোক আমাকে দেখলে মনে করে যে আমি ইন্ডিয়ানই মনে হয়। কিরকম আমি আপনাদের বলি, আমি ওই শান্তিনিকেতনে পড়াশোনাকালীন সময় আমি ইয়েতে দিল্লিতে যাব, ঘুরতে যাব, মানে একটা জায়গাতে, সেই জায়গাতে আমি সিট পাইনি, মানে ট্রেনে যাওয়ার সিট পাইনি। তখন ইন্টারন্যাশনালদের জন্য পাসপোর্ট দেখালে সেখানে তৎকালে সিট পাওয়া, ইন্টারন্যাশনালদের জন্য আলাদা একটা বরাদ্দ থাকে। তো আমি তখন পাসপোর্ট নিয়ে গেলাম, যে টিটি ছিলেন উনি আমাকে দেখে বলে আপনি কেন? আমি বললাম আমার তো টিকিট লাগবে, আমি দিল্লিতে যেতে চাই, এখন তো হুট করে টিকিট পাওয়া যাচ্ছে না, আমি একটা এক্সিবিশন দেখতে যাব। তো বলতেছে যে না না দেওয়া যাবে না। আমি বললাম ইন্টারন্যাশনাল, আপনি কিসের ইন্টারন্যাশনাল? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে জাপানিজ এবং চাইনিজ বা আমেরিকান দেখলে যেরকম লাগে যে তাদের আমরা একটু সহানুভূতির ব্যাপারটা সবচেয়ে আগায় দিই, এখন পাকিস্তান আর ইন্ডিয়ান দেখলে আমরা কিন্তু অত বেশি ও এটা আমার পাশের দেশের লোক, মানে একই রকম চেহারা। তো সুতরাং হিউম্যান বিং এর মধ্যে দিয়ে এটা একটা বড় ফ্যাক্ট যে টোটাল মানুষকে যখন রিপ্রেজেন্ট করছে তখন এই আধ্যাত্মিক ব্যাপারটা থেকে উঠে গিয়ে নর্মাল আদর্শ ব্যাপারটা ছিল। কিরকম আদর্শ ছিল? যে আপনাকে আদর্শ ফিগার রিপ্রেজেন্ট করতে হবে, মানে ফিগারের ব্যাপারটা যেন একটু বলিষ্ঠ হয়, আপনার সিক্স প্যাক টাইপের যদি হয়, মার্সেল যেন খুব ভালো থাকে, এরকম লোককে রিপ্রেজেন্ট করতে হবে। রোগা রুগ্ন বা দুঃখ দুর্দশাপূর্ণ জিনিস রিপ্রেজেন্ট করতে পারবে, এটা ছিল মূল উদ্দেশ্য। তো ওগুলোকে করতে গিয়ে হিউম্যান বিং মানে যারা দেখতে শুনতে ভালো তাদেরকে রিপ্রেজেন্ট করা হতো মানে রেনেসার সময়, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং কে আপনার রিপ্রেজেন্ট করা হচ্ছে এই রেনেসার সময়ে, এই প্রেজেন্ট টাইমে। কিন্তু আগে কিন্তু এভাবে রিপ্রেজেন্ট করা হতো না। তো সেই দিক থেকে বলা যেতে পারে যে এটা একটা ব্যাপার। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে নিজেকে রিপ্রেজেন্ট করার যে বিষয়টা, আগে কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করতো না, কিন্তু এই সময়টাতে রেনেসার সময় নিজেকে রিপ্রেজেন্ট করার ব্যাপারটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। যেটা আপনি বললেন অনেক সময় চার্চের যে ছবিগুলো সেগুলোতে আপনার ছবি আঁকা পরে সিগনেচার অনেক সময় থাকতো না, আবার কিছু কিছু সময় আইডিয়াকে জেনারেট করার জন্য নিজেকে রিপ্রেজেন্ট করতে শুরু করে। মানে আর আমি ধর্মের ইয়ের মধ্যে দিয়ে থাকবো না, এটা কোনো কথা হলো, মানে আমি নিজেকে জাহির করার চেষ্টা করি, বা আমি যে একজন বুদ্ধিমত্তা বা আমি যে একটা বুদ্ধিসম্পন্ন লোক, আমি সেই জায়গা থেকে কনসেপচুয়ালি নিজেকে রিপ্রেজেন্ট করছেন, মানে একদম কনসার্ন থেকে। তো এই যে হিউম্যানিজমের ব্যাপার, নিজেকে কনসার্ন হওয়া বা নিজেকে যে রিপ্রেজেন্ট করা যায়, আগে গডের সাথে আপনাকে রিপ্রেজেন্ট করা এটা তো আসলে ঠিক, কিন্তু এখন তো আপনি রিপ্রেজেন্ট করতেই পারেন, বা ফিলোসফারদের সাথে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন না। এবং যেমন জেসাসের যখন ব্যাপারটা এই যে নিয়ে আসতেছে, যে যেটা আপনি বললেন, যেটা মেডিসি বত্রিশের যে ছবিটা, সেখানেও কি যে জেসাসকে নামাচ্ছে, সেখানে নিজেও শরিক হচ্ছেন। কিন্তু এই যে নতুন করে যে চিন্তা ভাবনা করা, ধর্মটাকে ছাড়িয়ে নিজের মতো করে হিউম্যান বিং এর কথা যে বলা, মানুষের কথা বা মানবতা বার্তা বোর্ডটা বা মানবতা বার্তাই যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এখানের মূল উদ্দেশ্য, বন্ধুত্ব ব্যাপারটা, এটা কিন্তু এই রেনেসা পিরিয়ডে এই বীজটা বপন করতে শুরু করে। তারই জার্নি পরবর্তীতে গিয়ে দেখবেন আরো অনেক কিছু চলে আসতেছে, যেটা এই সময়টাতে নাই। এই সময়টাতে কি আদর্শ ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি যেটা আগেই বলছিলাম, কি ধরনের আদর্শ, সেটা হচ্ছে যে আপনাকে রোগা জরা জীর্ণ এসবকে রিপ্রেজেন্ট করা যাবে না। দেখবেন সবগুলো ফিগারের মধ্যে দিয়েই হয়তো বা ফিগারের সাথে ওই বডির ব্যাপারগুলো দেখবেন একটু ডিফারেন্ট টাইপের, যে এরকম নর্মাল কোনো হাত না,
ফাতেমার মানে একটা মেয়েকে রিপ্রেজেন্ট করলো, ফাতেমার মতো হাত রিপ্রেজেন্ট করছে না। একটু অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে বিলং করা, পাশাপাশি যে সে যে একটা সুপ্রিম জায়গাতে বিলং করে, তার দেহ সুন্দর হবে, মানে গ্রিক মতাদর্শের যে ব্যাপার হবে, সেই জায়গা থেকে কিন্তু আমরা এখানে দেখতে পাই। এটা হচ্ছে ঘটনা। আরেকটা আচ্ছা যেটা দেখাচ্ছি দিলাম থিওলজি, থিওলজির ব্যাপারটা কিন্তু তিনটা পার্টে ভাগ করা। একটা পার্ট হচ্ছে যে জেনারেল পার্ট, যেখানে নর্মাল লোক, এখানে হচ্ছে মিডল পার্ট। মিডল পার্টে কি থাকবে, মাঝখানে জেসাস থাকবে, তার পরবর্তী চারপাশে থাকবে হচ্ছে রাজা এবং পপরা, মানে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর তার উপরে থাকবে অ্যাঞ্জেল বা গড। বুঝতে পারছেন? এটা হচ্ছে হলো আপনার থিওলজি। থিওলজির জায়গা থেকে এটা হচ্ছে ফিলোসফি এবং থিওলজি বিপরীত সেক্টরে, মানে এই ব্যাপারগুলো যেহেতু ফিলোসফির সাথে থিওলজিটা যায়, ধর্মর ব্যাপারটা যায়, যার কারণে দুইটা বিপরীতমুখী জায়গাতে রেখে দিয়েছে। মানে ফিলোসফির সাথে থিওলজি যায় বলতে আমি বুঝাচ্ছি যে বিপরীত একটা ধর্ম ক্রিয়েট করে। মানে ফিলোসফি ধর্ম বিলিভ করে না, আবার ধর্ম মানে থিওলজি ফিলোসফি তেমন একটা গ্রহণ করতে চায় না, কারণ ওই যে বিশ্বাস, ওইখানে কিন্তু বিশ্বাসের থেকে নলেজটা সবচেয়ে বেশি এবং জাস্টিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে যদি আমরা দেখি যে জাস্টিস, জাস্টিসের সাথে মানে ল এবং জাস্টিস, জাস্টিসের সাথে পোয়েট্রির ব্যাপারটা মুখোমুখি আছে আর কি। মানে ছবিটা যদি আপনি খেয়াল করে দেখেন, ওই রুমের মধ্যে দিয়ে জাস্টিস যে জায়গাটায় আছে তার বিপরীত দিকে আছে হচ্ছে আপনার ল, ল না পোয়েট্রি। জাস্টিসের ব্যাপারটা ঠিক একই রকম, যে এখানে যারা জাস্টিস হিসেবে আছেন, রাজা ডান পাশে দেখেন মানে রাজকেন্দ্র বা রাজা ভিত্তিক যে ব্যাপার বাম পাশে, আর ডান দিকে হচ্ছে পপ বা ক্যাথলিকদের যে ব্যাপার, মানে ওরা যে উঁচু ব্যাপারটা রিপ্রেজেন্ট করছেন সেই ব্যাপারটা কিন্তু ওইটা হচ্ছে মেইন জাস্টিস। আর এই পাশে হাতের হচ্ছে আপনার বাম দিকে, মানে ছবির মানে আমরা যেভাবে দেখছি হাতের বাম দিকে হচ্ছে হলো আপনার মানে নর্মাল যেই মানুষের যে জাস্টিসের যে ব্যাপারটা, মানে মার্চেন্টেজার বা রাজারা কিন্তু সাধারণভাবে থাকতো, পপদের থেকে নিচে তাদের অবস্থান, তারপরে অবস্থান হচ্ছে মার্চেন্টেজারদের। এর উপরে দেখেন যে আপনার যে অ্যাঞ্জেলদের যে জাস্টিসের যে বিষয়টা, সেই ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বেশি উপরের দিকে। মানে তার উপরে কি আমরা যে জাস্টিসটা করছি সেটারও তো একটা গড অ্যান্ড গডেস আছে, তাকে রিপ্রেজেন্ট করে। এর পরেরটা যে হচ্ছে পোয়েট্রি, দেখেন বিপরীত পাশে, মানে পোয়েট্রিটা হচ্ছে তার বিপরীত পাশে। পোয়েট্রির জায়গাতে যদি আপনি খেয়াল করে দেখেন, পোয়েট্রির জায়গাতে আপনি দেখবেন যে মানে টোটাল ওই যে বাদ্যযন্ত্রের কথা বলছিলাম সেগুলো কিন্তু উপস্থিত আছে, এবং তার মধ্যে দিয়ে যারা কবি বা সাহিত্যিক, ইভেন দান্তে হচ্ছে সাহিত্যিক ছিলেন, মানে কবিও ছিলেন, পাশাপাশি লেখালেখি করতেন প্রচন্ড পরিমাণে। দান্তের নাম হয়তো আপনারা জানেন কিনা জানি না। তো দান্তে এই ছবিতে দান্তেও রিপ্রেজেন্ট হচ্ছে, মানে দান্তে পর্যন্ত আছে, এবং বিভিন্ন ফিলোসফার মানে গ্রিক সময়কার যারা ফিলোসফি নিয়ে যারা ছিলেন তারা এই পোয়েট্রি জায়গা থেকে উপস্থিত আছে। তো এটা লয়ের বিপরীত সাইডে অবস্থান করছে। তো টোটাল এই যে প্রেক্ষাপটগুলো, এগুলো খুব ইন্টারেস্টিং একটা পার্টের মধ্যে দিয়ে আমরা এটা দেখতে পাই। তবে এই চারটা ছবির থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছবি হচ্ছে ফিলোসফি, যেটা হচ্ছে আমরা স্কুল অফ অ্যাথেন্স নামে যেটা পরিচিত। তো এটুক পর্যন্ত হচ্ছে আপনার মানে মূল বিষয়বস্তু, মানে স্কুল অফ অ্যাথেন্সের, এবং অনেকে এখানে উপস্থিত, আমি কয়েকজনের নাম বললাম, এখানে অনেকেই অবস্থান করছেন, এবং এই যে বসে আছেন এই যে অ্যারিস্টটলের পাশে যে পড়ছে, মানে আমি আগে বলেছিলাম যে উনিও একজন ফিলোসফার, বিখ্যাত ফিলোসফার, নাম হচ্ছে ডায়াগনোসিস হচ্ছে খুব বিখ্যাত, অ্যারিস্টটলের সমসাময়িকের একজন বিখ্যাত ফিলোসফার। এরা দেখেন যে একজন কিন্তু আমরা যদি বিপরীত দিকে যদি হিরাকুলাসকে দেখি ফিলোসফার হিসেবে, উনি লিখছেন মিলানকোলিয়ার মতো, আর আরেকজন দেখেন যে উনি পড়ছেন, মানে হচ্ছে লিসেনার। তো লিসেনাররা সবসময় কি হয়, জ্ঞানী হয়। যেমন আপনারা শুনছেন, আপনারা সবচেয়ে বড়
জ্ঞানের জায়গাতে বিলং করেন, কারণ আপনারা শুনে নিজের মতো একটা জাস্টিফিকেশনের জায়গা ক্রিয়েট করছেন, একটা নলেজ ক্রিয়েট হচ্ছে। তো এই অ্যারিস্টটলের এরা বেশিরভাগই দেখবেন যে রিটেনের থেকে বেশিরভাগই হচ্ছে লিসেনের দিকে সবচেয়ে বেশি মনোযোগ যুক্ত, মানে এরা সবসময় মানে মনোযোগ দিয়ে শোনার যে ব্যাপারটা এটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে এটা স্কলার টাইপের সবচেয়ে বেশি শুনে না। অনেক সময় দেখবেন যে যারা মনোযোগী তারা কিন্তু শুনে, কম কথা বলে বা ইয়ে করে, এরা কিন্তু জ্ঞানী হয়। আর দেখবেন লিখতে থাকলে এরা অত বেশি মাথায় অনেক কিছু নিতে চায় না বা অনেক কিছু থেকে জ্ঞান অর্জন করতে চায়, এক ধর্মের টাইপের দিকে হয়। মানে যারা যেটা নিয়ে গবেষণা করছে এটাকে বলা যায়, এখন আমরা যেমন হচ্ছে মাল্টি ডিসিপ্লিনের কথা যেটা বলি, মাল্টি ডিসিপ্লিনের ব্যাপারটা কিন্তু আসছে এখান থেকে যে আপনার একটা মাথা অনেকগুলো জিনিস নিয়ে আপনাকে ভাবতে হবে। কিন্তু স্পেশালাইজেশনের যে বিষয়টা, প্লেটোর সময় স্পেশালাইজেশনের ব্যাপারটা সবচেয়ে বেশি ছিল, আর অ্যারিস্টটলের সময় মাল্টি ডিসিপ্লিনের ব্যাপারটা সবচেয়ে বেশি। বুঝাতে পারলাম কিনা জানি না, চেষ্টা করেছি, দেখা যাক। যাই হোক, এটা হচ্ছে স্কুল অফ অ্যাথেন্সের বিষয়টা হচ্ছে এই জায়গাতেই। স্যার আপনাদের কোনো প্রশ্ন বলতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, মানে গতকাল আপনি পড়ানোর পরে হচ্ছে আমি কিছু জায়গায় একটু ঘেটেছিলাম আর কি এই ছবিটা নিয়ে হালকা একটু ইয়েতে। স্যার এখন প্লেটোর পাশে যে মানে ডার্ক অকারের যে অকারিয়েলো কালারের যে ড্রেসটা পরা, মানে ড্রেস পরা যে লোকটা আছে স্যার, এটাকে অনেক জায়গায় বলা হচ্ছে যে উনি নাকি সক্রেটিসকে রিপ্রেজেন্ট করছে, যে বিতর্ক করছে মানুষের সাথে। স্যার এটা কতটুকু মানে স্যার এখন ইনফরমেশনটা এক জায়গা থেকে একরকম হতে পারে, এখন এটা কি আসলেই? না, বেশিরভাগই সক্রেটিসের কোথাও তো তেমন একটা পাইনি, আর্থ্রো দ্য এজেসের মধ্যে দিয়ে বা অন্য জায়গাতে সক্রেটিসের ব্যাপারটা পাওয়া যায়নি। অ্যারিস্টটলের কথা বলা হচ্ছে এই কারণে, কারণ হচ্ছে যে দুটো জিনিস। একটা জিনিস হচ্ছে যে প্লেটো আধ্যাত্মিক জায়গা থেকে যেটা বিলিভ করতেন, প্লেটোকে আবার রিপ্রেজেন্ট করা হচ্ছে একটা বয়স্ক, মানে একটা লিওনার্দো দা ভিঞ্চির মতো, মানে বয়স্ক যেরকম। আবার অ্যারিস্টটলকে একবারে ইয়াং। তো যদি তার মানে প্লেটোর গুরু হচ্ছে সক্রেটিস, তাহলে সক্রেটিসকে যদি রিপ্রেজেন্ট করা হতো, প্রথম প্রতিবন্ধকতার কথা বলছি, যদি রিপ্রেজেন্ট করা হতো তাহলে গুরুকে কি মানে খুব জোয়ান হিসেবে দেখালে খুব ভালো হতো, মানে শিষ্যের মতো দেখালে তো ভালো লাগতো না। তো সক্রেটিসকে রিপ্রেজেন্ট করা হলে তাকে সেরকম করে রিপ্রেজেন্ট করা হতো, মানে তাকে একটা গুরুকে সবসময় গড সমতুল্য করে রিপ্রেজেন্ট করা হয়। আর একটা মজার বিষয় বলি, গুরুদের সবসময় রেনেসার সময় দেখবেন বা এটা সবসময়তেই দেখবেন যে আপনার রিপ্রেজেন্ট করার সময় কাউকে মানে সিনিয়র কাউকে রিপ্রেজেন্ট করার সময় ইউরোপের মধ্যে দিয়ে আছে আর কি, যদি ইউরোপের যদি এদের তো অনেক কিছুতেই রুল রেগুলেশন থাকে, যখন সিনিয়রকে রিপ্রেজেন্ট করা হয় তখন তাকে ডান পাশে রাখা হয়, মানে বুঝতে পারছেন তো, সিনিয়রকে রিপ্রেজেন্ট করার জন্য। মানে আপনার বাম পাশে ছবি দেখলে আপনার বাম পাশে, কিন্তু হাতের ডান পাশে তাকে রাখা হতো অ্যাজ এ সিনিয়র পার্সন হিসেবে, ক্রোমোলজিক্যালি ভাবলে ওরকম করে ভাবে আর কি। এটা একটা ব্যাপার। আর একটা যেটা হচ্ছে যে সক্রেটিসের যেই ভাবনা, সেই ভাবনার সাথে অ্যারিস্টটলের ভাবনা মিল আছে, যার কারণে হয়তোবা মানে প্লেটোর শিষ্য হলেও সক্রেটিসের শিষ্য প্লেটো হলো, প্লেটোর সাথে কিন্তু সক্রেটিসের মতবিরোধ ছিল অনেক জায়গাতে। সক্রেটিস যে জায়গা থেকে বিলং করতেন, প্লেটো আবার সেই জায়গা থেকে বিলং করতেন না, কিন্তু সক্রেটিসের কথাগুলো প্লেটো নিয়েছেন। কারণ নেওয়ার প্রেক্ষাপটটা কি, তার যদি কথাগুলো না নিত তাহলে তো সে গবেষণা করতে পারতো না, রিসার্চ করতে পারতো না, সেটা আবার একটা বিষয়। আবার দুইজন দুই মতাদর্শী। আবার সক্রেটিসের যেই ধ্যান ধারণা সেটার উন্নীত সাধন করেছে হচ্ছে অ্যারিস্টটল, কারণ প্লেটো সেগুলোকে লিপিবদ্ধ করেছেন, সেগুলো পড়ে অ্যারিস্টটল আবার সেই জায়গাটাকে মানে সক্রেটিসের জায়গাটাকে আর একটু উন্নতির দিকে নিয়েছে, বুঝতে পারছেন তো, যার কারণে অ্যারিস্টটল বা সক্রেটিসের যে ভাবনাটা অনেকটাই সিমিলার, বুঝতে পারছেন? জি স্যার। সব জায়গাতেই রিপ্রেজেন্ট করা হচ্ছে যেটা
প্লেটো এবং সক্রেটিস অ্যারিস্টটলকে রিপ্রেজেন্ট করা হচ্ছে আর কি, মানে এই ছবিতে সক্রেটিসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে না। আর স্কুল অফ অ্যাথেন্সটা টোটাল প্লেটোর পরবর্তী সময়, মানে প্লেটোনিক যেই পিরিয়ড, যেটা প্লেটোর টাইমটাকে, সেই টাইমটাকে রিপ্রেজেন্ট করা হয়। কারণ তার আগের টাইমটাতে কোনো কিছু লিপিবদ্ধ ছিল না এবং যা বলা হতো ভার্বালি বলা হতো। মানে সক্রেটিস তো নিজে কোনো কিছু লিখে যান না, যা বলেছেন তা মুখ দিয়ে বলেছেন, লিখে বা লিখিত আকারে কোনো কিছু নেই। স্যার আমি মনে হয় আপনাকে মানে মানে আমি বলতে চেয়েছিলাম যে প্লেটোর যে বাম পাশে যে লোকটা আছে স্যার, ওইটার কথা হয়তো বা আমি বলেছিলাম, আপনি হয়তো বা অ্যারিস্টটলের কথাটা মনে করছেন। আচ্ছা, প্লেটোর কি বাম পাশে? মানে হ্যাঁ স্যার, আমাদের বাম পাশে যে এই যে সাদা ড্রেস পরা যে লোকটা আছে, নিচে সাদা যে ইয়েটা, হ্যাঁ স্যার এখানে যে এর স্যার ওনার কথা, এই যে এটা এটা জি স্যার, মাথায় স্যার টাক এবং হাত দুটা ইয়ে করে, মানে সক্রেটিসের মানে বুঝানোর ভঙ্গি নাকি যেন একটা ছিল, এখানে একটা জায়গায় লেখা ছিল যে ওনার স্টাইলে দাঁড়িয়ে আছে, এরকম কিছু একটা হতে পারে। আমি ঠিক যেটা মানে ওটা আমি ঠিক জানি না ইনফরমেশনটা, আমি হয়তো ঘেটে দেখবো না যে সক্রেটিস ছিলেন কিনা, থাকলেও থাকতে পারেন। কারণ সক্রেটিস মানে আমি বলছি এখানে অনেকেই আছেন, মানে এত পরিমাণ লোক আছেন, মানে ফিলোসোফার আছেন, আমি ঠিক জানি না যে সক্রেটিস। তবে ওনার যে চালচলনের যে বেশভূষা, যেটা ইউলোকার টাইপের যে আর কি, যে এই সাইডে ইন্ডিকেট করা, মানে ইয়েলো পুরোপুরি ইয়েলো আকারের যে, এবং মাথায় চুল নেই, অল্প একটু চুল আছে, আবার সাইডে চুল আছে আর কি। ওনাকে দেখে অনেকটাই আপনার সক্রেটিসের মতো লাগে, দেখে লাগছে আর কি। কিন্তু আমি জানি না যে উনি সক্রেটিস কিনা, তবে আমাকে একটু দেখতে হবে। স্যার এখন যদি স্যার আমরা তাহলে দেখতে চাই স্যার, আপনি যেহেতু বলছেন যে বাম পাশে সিনিয়রকে রিপ্রেজেন্ট করতেছে, এবং স্যার স্যার এটার পাশাপাশি যদি আমরা আরেকটা দেখি যে মানে সক্রেটিস তো স্যার কোনো লিখিত কিছু রেখে যাননি স্যার, এখন ওই কারণেই হয়তো বা ওনাকে ওইভাবে, মানে উনি তর্কবিদ্যা দিয়ে, জি স্যার আমি জানি না, আমি বলছি যে ওটাকে মানে দেখে আপনি যখন বললেন তখন আমার দেখে মনে হচ্ছে যে সক্রেটিসের মতোই লাগছে। কারণ সক্রেটিসের চেহারাটা এরকম একটু বাল্কি টাইপের বা একটু মানে একটু কুৎসিত টাইপের ছিল আর কি। মানে রেনেসাঁ পিরিয়ডের যেরকম ছবিগুলো দেখলে অনেকটা সুন্দর ব্যাপারটা মনে হয় না, উনি দেখতে সুন্দর ছিলেন না। তো সেই দিক থেকে তার পোশাক আশাকের যে এরকম সেটা দেখে আমার কাছে চেহারাটা ওরকমই লাগছে, সক্রেটিসের মতো লাগছে। আমাকে একটু দেখে আপনাকে বলতে হবে যে আসলে সক্রেটিস কিনা। হয়তো অনেকগুলোতে, কারণ আমি ইয়েতে পাইনি, আর্থ দ্য এজেস এর মধ্যে পাইনি আর কি। মানে আর্থ দ্য এজেস এর মধ্যে এতজনের নাম লেখা নেই, কিন্তু এখন বর্তমান সময়ে অনেকগুলো জায়গাতেই অনেকের নাম যুক্ত করছে বা নাম পাওয়া যায়। তো সুতরাং একটু দেখে বলতে হবে। এখন তো অনেক কিছুই মানে ভলিউম গুলো চেঞ্জ হচ্ছে, সেই ভলিউম গুলোতে থাকতে পারে, আমারটা অনেক পুরনো এডিশন, তো যার কারণে দেখে আপনাকে বলতে হবে যে নতুন এডিশন গুলোতে কি আসলেই ব্যাপারগুলো আছে কিনা। জি আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর আপনার যদি কাছে ইনফরমেশন যদি থাকে, যদি পান, তাহলে আপনিও শেয়ার করতে পারেন, গ্রুপে শেয়ার করতে পারেন। এটা কিন্তু ভালো কোনো খারাপ কোনো কিছু না যে আপনি শেয়ার করলেই মানে ওটা কোনো কিছু হবে এমনটা না। আপনি যে যেটাই পান না কেন সেই জিনিসটা যদি শেয়ার করেন, তাহলে গ্রুপের মধ্যে শেয়ার করে সবাই জানতে পারছে। মানে এটা একটা জ্ঞান অর্জন করা বা জ্ঞান শেয়ারিং করার একটা বিশাল বড়, এটা টিচারও জ্ঞান অর্জন করতে পারে স্টুডেন্টের থেকে। অ্যাজ এ টিচার কি করবে, সারাক্ষণই জ্ঞান দিয়ে যাবে তা তো না। শিক্ষকের কাজ কি শুধু জ্ঞান দিয়ে যাওয়া? তার কি জ্ঞান আহরণ করার কোনো সুযোগ নাই? আপনাদের থেকে সেটা হতে পারে না এমন তো কোনো ব্যাপার না। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। স্যার আমার আরেকটা প্রশ্ন আছে স্যার। স্যার আমাদের তো স্যার তারেক স্যার যখন ক্লাস শুরু করেছিল তখন স্যার আমাদের কিছু বই সাজেস্ট করেছিল, স্যার আপনি কি কোনো বই সাজেস্ট করবেন? বই কিছু সাজেস্ট করে আপনাদের? আচ্ছা, আমি কিছু বইয়ের বইয়ের নাম, অথরের নাম থেকে শুরু করে কয়েকটা বইয়ের জিনিস আমি আপনাদের গ্রুপে দিয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা স্যার। ওটা আমার বেশিরভাগে বাংলা বই কিন্তু তেমন একটা নেই, তারপরেও যদি পাই আছে কিছুটা,
অত বেশি ভালো পাওয়া যায় না। তারপরে যাচ্ছে আমি আগে যেগুলো দেওয়া সেগুলো দেই, তারপরে টুকটাক দিব নিয়ে ফেলি। ঠিক আছে, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। স্যার বল। অনেক একটা মানে ভিডিওতে দেখছিলাম যে এই খালি জায়গাটা যে সিঁড়ির উপরে, এটা নাকি মানে নতুনদের আসার জন্য একটা জায়গা করে দেওয়া, মানে এই ছবিটা, এটা কি স্যার ঠিক? হতে পারে ঠিক, বা নতুনদের আসার জন্য বা যাওয়ার জন্য, নতুনদের মানে স্কুল তো স্কুলই, মানে স্কুলের ব্যাপারটা এরকম করে রিপ্রেজেন্ট করার বিষয়টা কেন? আর্টসের মধ্যে দিয়ে আপনি একটা জিনিসের যাত্রা দেখতে পাচ্ছেন, আপনি তো নিজেও ইন্টেন্স হচ্ছেন, নতুন করে আপনিও তো ঘুরে দেখছেন। তো টোটাল যদি আপনি পুরো ছবিটা দেখেন, তখন আপনাকে নিজেকে, দর্শক যখন এই ছবিটা দেখে তখন দর্শক নিজেও এটাতে মানে ইনক্লুডেড হয়ে যায়, এমন ভাবে ছবিটা আঁকা। মানে আপনিও যখন ছবিটা দেখবেন তখন মনে হবে যে আপনিও এই বেদিতে বা এই যে নিচে যে মেঝেটা যেরকম দেখছেন যে মোজাইক করা, সেই মেঝেতে দাঁড়িয়ে ছবিটা দেখছেন। যখন আপনি সরাসরি ছবিটা দেখবেন ব্যাপারটা এরকমই মনে হবে, কারণ লাইফ সাইজের তো। সুতরাং নতুনদের আগমন করতেই পারে বা নতুনরা এখানে ইনক্লুড হতে পারে। আপনি নিজেও বলতে পারেন যে দর্শকদেরও ইনক্লুডেড করার জন্য এরকম একটা বেদি টাইপের ক্রিয়েট করা হচ্ছে, মানে দর্শক যেন নিজেও এখানে ইনক্লুডেড হয়। এখন দেখবেন আমার কাছে মাঝে মাঝে মনে হয়, আমি জানি না, তবে আমার কাছে মাঝে মাঝে মনে হয় বাইরের কান্ট্রিতে দেখবেন যে এখন ওই যে অনেক ধরনের ছবি তুলতে গেলে বা 3D ছবি তুলতে গেলে নিজেদের ছবি যখন তুলতে যান মনে হয় আপনি পানিতে ভাসতেছেন বা পানিতে ইয়ে করতেছেন। এটা কিন্তু এই মিউজিয়াম গুলো, এই 3D মিউজিয়াম গুলো অনেকটা এই পদে, মানে অনেকটা কি করেন, এই দর্শককে কি করে একবারে মনে হয় ইনক্লুডেড করেন। যখন আপনি দেখেন তখন মনে হয় আপনি মানে 3D ছবিগুলো বা পিকচার গুলো, বাইরের কান্ট্রিতে কিন্তু এরকম দেখবেন মিউজিয়াম আছে, 3D পিকচারের মিউজিয়াম। তো গেলে মনে হবে যে আপনি ওই ডোর দিয়ে মনে হয় হাঁটছেন, কিন্তু আসলে একটা পিকচার, মানে দাঁড়িয়ে আছেন, মনে হবে যে আপনি ওই ঘরেই অবস্থান করছেন। তো এরকম ব্যাপারটা বর্তমান সময়গুলো দেখা যায়। আমার মনে হয় কনসেপ্টটা ওইখান থেকেও আসতে পারে, কিভাবে দর্শককে ইনক্লুডেড করা যায় ছবির সাথে, এটা একটা ইন্টারেকশন মনে হয়। যাই হোক, অনেকগুলো কথা বললাম আপনাদের সাথে। দুইবার দিন দেখা, বলেন স্যার আমাদের স্লাইড গুলো দিয়ে দিলে ভালো হতো। ও আচ্ছা, স্লাইড গুলো আর্লি রেনেসান্সের যে স্লাইডটা উঠিয়ে দিলে ভালো হতো, আমাদের খুঁজতে সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাত্রে আপনাদের যেটা পড়ানো হয়েছে যে স্লাইডটা, সেই স্লাইডটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার, বলছি আমাদের অনেকেরই মাঝে মাঝে খারাপ আবহাওয়ার কারণে ক্লাসে মানে অ্যাটেন্ড করতে বা ক্লাস চালিয়ে যেতে অসুবিধা হচ্ছে স্যার। সো কাইন্ডলি কি ক্লাস রেকর্ডিংটা গ্রুপে দেওয়া যায়? হ্যাঁ, সেটা যে আমি আপনার ইয়ের সাথে যেটা বললাম, সাহেব মনে হয় বলেছিলাম, আপনাদের এই ইয়ারমেট, আপনাদের ফ্রেন্ড, উনি মনে হয় নেক্সট ক্লাস থেকে সেই দায়িত্বটা নিচ্ছেন। আপনাদের রেকর্ডটা গ্রুপে আপনারা পেয়ে যাবেন। জি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনি তো ক্লাসে ছিলেন সুপ্রিয় নাকি? স্যার আমি ক্লাসে ছিলাম, কিন্তু মাঝখানে একদিন নেটওয়ার্কের খারাপ অবস্থার কারণে সম্ভবত 15 মিনিট ক্লাস করার পরে আমি আউট হয়ে যাই স্যার ক্লাস থেকে। আচ্ছা, ইভেন গতকালকেও আমার লাস্ট 20 মিনিট মেবি আমি ক্লাস করতে পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে দেখি, না হলে ও যদি না করতে পারে আমি আমার মানে পুরনো স্টুডেন্টকে ইনভাইট করে ওকে দিয়ে রেকর্ড করিয়ে নিব। আচ্ছা, পরবর্তীতে সুপ্রিয় আপনার মনে হয় সমস্যা থাকবে না আশা করি। স্যার ধন্যবাদ স্যার।